বাংলাদেশের প্রতিধ্বনি। ড্রিমস অ্যাভিনিউ। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে শুরু হয়ে গেল ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। আপনি তো রেডিও আমাদের সাথে আছেন এবং এই মুহূর্তে রাজের সাথে আছেন, নিশ্চয়ই সেই সাথে আর অনেকের সাথেই আছেন। আর যদি আশপাশে কেউ নাও থেকে থাকে, অন্তত একজনের সাথে আছেন, সেটা হচ্ছে কি আপনি নিজেই নিজের সাথে এই মুহূর্তে আছেন। তাই নিজেকে চিনুন, নিজেকে জানুন এবং নিজেকে জানান। এবং আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমাদের সময়টা এখন এমন একটা সময়, সবাই অত্যন্ত ব্যস্ত, সবাই আসলে সব সময় কোনো না কোনো দৌড় প্রতিযোগিতার মধ্যে নিজেকে অবতীর্ণ করছেন। সেটা দৌড়টা হচ্ছে ক্যারিয়ারে, দৌড়টা হচ্ছে পড়াশোনায়, দৌড়টা হচ্ছে আরও স্ট্যাটাসে, আর অনেক কিছুতে। এবং সব জায়গায় একটা কম্পিটিশন, অলিখিত কখনো লিখিত, সবকিছুই। জীবনটা হয়ে গেছে এক ধরনের দৌড়ময় একটা জীবন। তো এই দৌড়ময় জীবনে এবং খুব গতিশীল সেই জীবনে ছুটে চলতে 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 যদি এক মুহূর্তের জন্য মনে হয় একটু থামি, একটু জিরোই, দুদণ্ড জিরিয়ে নেই, একটু নিজের কথা ভাবি, সেই সাথে আরো কিছু ভাবি, সেই সাথে আকাশের দিকে একটু তাকাই, আকাশের সৌন্দর্যটাও দেখি, সেই সাথে জীবনটাকে নিয়ে আর একটু দেখা যাক কল্পনার ডানা আর একটু বিস্তার করা যায় কিনা। আর এবং সব ব্যস্ততা, সব কিছুকে ছুটি দিয়ে, সব এত গতিশীলতা, এত দৌড়ময় একটা জীবনকে কিছুক্ষণের জন্য না হয় ছুটি দেওয়া যাক। আপনার একেবারে স্থবিরতা, মাঝে মাঝে যদিও সবাই বলে গতি জীবন স্থিতি মৃত্যু, মাঝে মাঝে অতিরিক্ত গতি হয়ে গেলে তখন আবার স্থিতিটা খুব বেশি দরকার। 3 ঘন্টা স্থিতিশীল সময় পার করুন আমার সাথে। আমি চেষ্টা করবো আপনাকে যথেষ্ট বিনোদন দেওয়ার জন্য আজকে রাতেও, অন্যান্য রাতের মতো। আর SMS করবেন, আমাকে জানাবেন যে কোনো কিছু ভাবছেন এই মুহূর্তে, যা সবকিছু আমাকে জানাবেন, যা বলতে চান, যা লিখতে চান, যা কাউকে নিবেদন করতে চান, সবকিছুই। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, প্রথমে গিয়ে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখবেন এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন আমাদের যে একটাই নাম্বার, ম্যাজিক্যাল নাম্বার, সেই 6969 এই নাম্বারটাতে। আর আজকে যেহেতু সেই জীবনের সবচেয়ে ফাস্ট লেন ধরে ছুটে চলা এবং এগুলো নিয়ে কথাবার্তা বলে শুরু করলাম, আজকের প্রথম গানটা তো আসলে এরকমই একটা গান। এটা হচ্ছে ইগলসের একটা গান, অনেক দারুণ একটা গান, লাইফ ইন দ্য ফাস্ট লেন। একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার সাথে জয়েন করার জন্য। সময় এক্স্যাক্টলি 11:16। আর একটু আগে আমরা যে দুটো গান শুনলাম, দুটো ছিল বেশ রকিং গান এবং আমার মনে হয় যে আপনাকে চাঙা করার জন্য দুটো গানই বেশ বিশাল রকমের অবদান রেখেছে। আমি যদি না পারি গান অন্তত পারবে। প্রথম গান ছিল ইগলসের গান লাইফ ইন দ্য ফাস্ট লেন এবং তারপরের গান ছিল ওয়ারফেজের গান মহারাজ অ্যালবাম থেকে টাইটেল নাম্বারটা। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন এবং তার মধ্যে আজকে অনেক দিন পরে বোধহয় হারানো স্থান ফিরে পেলেন রাশেদ নামে আমাদের সেই বন্ধুটা। তিনি আজকে ফার্স্ট SMS সেন্ডার এবং তিনি লিখেছেন যে, এবং তার প্রত্যেক SMS আসলে উইকেন্ড কাটানোর বর্ণনা থাকে এবং আমার এটা খুব ভালো লাগে। এই ছেলেটা খুব ঘোরাঘুরি পছন্দ করে এবং জীবনটাকে সত্যি নিজের মতো করে উপভোগ করছে এবং আমি চাই সবাই রাশেদের মতো এভাবে সময়টা কাটাক। ঘরে বসে থেকে লাভ কি বলো, এসব চুল খুলে পথে নামি, এসব উল্লাস করি। দুঃখিনী এবং দুঃখী সবাই, দুঃখ করো না, জাস্ট চিয়ার আপ। ছুটির দিনটা মিস করেন না কখনো রাশেদ। এবং গতকালকে সব বন্ধুরা ছোটোখাটো একটা লঞ্চ জার্নি করলেন নারায়ণগঞ্জ টু মুন্সিগঞ্জ। আপনি সব সপ্তাহে মোটামুটি লঞ্চ জার্নি করেন, কিন্তু আপনার প্রত্যেকটা যাতায়াতের গন্তব্যস্থল এবং যাত্রাস্থলের নামের সাথে গঞ্জ থাকে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গঞ্জের বাইরে দেখুন অন্য কোনো জায়গায় যেতে পারিনি। এবার একটু ফরিদপুর, মাদারীপুর এদিকে যান গঞ্জ রেখে। সজল আমাকে মুন্সিগঞ্জ থেকে, আছে আবারও গঞ্জ বলতে না বলতে চলে আসলো। মুন্সিগঞ্জ থেকে সজল আমাকে জানিয়েছেন যে, আমি নিরিবিলি একলা বকুল, তাতে কার ক্ষতি, সামান্য ফুল যদি ঝরে যায়, ভালোবেসে তবু এই উপহার, ঝরা বকুলের ঝরা সংসার যেন রেখে যায়। সুন্দর কথা, সুন্দর SMS। আশা করছি যাকে উদ্দেশ্য করে নিশ্চয়ই তার হৃদয়ে পৌঁছাবে কথাগুলো। আর নিশ্চয়ই তার হৃদয় প্রস্তর সম হবে না যে এই কথাগুলো সেখানে ধাক্কা খেয়ে আবার ফিরে আসবে, এটা যেন না হয় বুমেরাঙের মতো। নিশাদ, নাভিন, অভিন, ত্রিমূর্তি আমাকে সবসময় একসাথে SMS করেন 3 মন। আজকে জানিয়েছেন যে 24 আগস্ট তাদের লিটল সিস অভিনের জন্মদিন। সো হ্যাপি বার্থডে টু লিটল অভিন। নিশাদ, নাভিন, অভিন। ছায়া আমাকে জানিয়েছেন মিরপুর থেকে। আছে ছায়া এবং পরি স্বপ্ন। আচ্ছা, এই দুজন SMS কারী সম্পর্কে আমাকে কিছু বলতেই হয়। সেটা হচ্ছে যে এই দুজনের একই বৈশিষ্ট্য আছে, একই রকম, ছায়ারও এবং পরিস্বপ্নেরও। সেটা হচ্ছে যে ওনারা প্রথমে একটা SMS করেন আমার সাথে এবং আমি মোটামুটি সেটা পড়ি, সবসময় পড়ি। অ্যাভারেজটা যদি আমি বলি যে 100 দিনে 99 দিনই পড়ি, হয়তো 100 দিন একদিন বাদ যায়। কিন্তু আমার ধারণা ওনারা SMS করে রেডিও ঠিক মতো শোনেন না, বোধহয় রেডিওটা হেডফোন কান থেকে খুলে ফেলেন, কারণ দুজনের একজনও ঠিক মতো শোনেন না যে আমি ওনাদের SMSটা প্রত্যেক সপ্তাহে পড়ি। এবং তারপরে শুরু হয় তাদের ধারাবাহিক SMS পাঠানোর প্রতিযোগিতা।
মিনিমাম 20-30টা SMS পাঠান এবং একই ভাষা। এতদিন ধরে শো শুনছি, এতদিন ধরে SMS করছি, তারপর কেন আমার SMS পড়ো না? এবং আমি জানি আজকেও তাই হবে। এই মুহূর্তে ছায়া, পরিস্বপ্ন দুজনে কেউই শুনছে না আমি জানি। একটু পর থেকে তাদের বোধোদয় হবে এবং তখন তারা এসে আমাকে দুই দিক থেকে দুজনে সমানভাবে কামান রাখতে থাকেন এবং আমি পুরো একদম ত্রাহি মধুসূদন অবস্থা হয়ে যায় দুই দিকের কামান সামলাতে সামলাতে। আজকেও মনে হয় আমার তাই হবে, দেখা যাক হয় কিনা। সুমাইয়া মোহাম্মদপুরের বন্ধু লিখেছেন যে ম্যাক্সিম গোর্কির মাদার বইটা পড়েছি কিনা, কেমন লেগেছে তোমার? দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে পড়েছি এবং এই বইটা অনেক বিখ্যাত। ইনফ্যাক্ট আমার বই পড়ার বয়স যখন হয়নি তখন থেকে এই বইটার নাম আমি জানি, কারণ হচ্ছে যে আমার নিকনেম হচ্ছে পাভেল এবং আমার আব্বু হচ্ছে এই নামটা রেখেছিলেন এই মাদার বইয়ের কেন্দ্রীয় চরিত্রের নাম পাভেল, ওই নামটা দেখে। আর কেমন লেগেছে তোমার, এটা হচ্ছে যে সো আমি ছোটবেলা থেকেই শুনতাম এই বইয়ের কেন্দ্রীয় চরিত্রের নামই আমার নাম, সো তাহলে দেখতে হয় কেমন একটা বই, ওই মানে বই পড়ার আগে থেকেই বইটা কথাটা জানি এইভাবে। আর কেমন লেগেছে এবং সারপ্রাইজিং ব্যাপার আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এত বিখ্যাত একটা বই, ম্যাক্সিম গোর্কি এত বড় একজন লেখক এবং এত অসাধারণ একটা বই সবাই বলে থাকেন এবং পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বইগুলোর একটা মাদার বাই ম্যাক্সিম গোর্কি, বাট আমার কেন যেন ভালো লাগেনি। যেটা সত্য সেটাই বললাম, মানে অনেক সময় একটা জিনিস কাজ করে সবার মধ্যে, আমারও হয়তো করে অনেক সময়, যে যেটা খুব বিখ্যাত সবাই ভালো বলে, কেন যেন আমরা সেটার এগেইনস্টে খুব একটা যেতে পারি না। মানে মানুষ তাহলে মনে করবে যে আমি আসলে এটা রস গ্রহণ করতে আমার আসলে যোগ্যতা নেই, এই জন্য আমি ভালোটা মানে রসটা উপভোগ করতে পারলাম না। এই কারণে আমার সবসময় ভালো না লাগলে যে হ্যাঁ ভালো মানে খারাপটা ভালোই তো, মানে স্রোতের সাথে মিশে যায়। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা সবসময় যে সত্যি হতে হবে এমন না। আমার অনেক বিখ্যাত একটা বই হয়তো কিন্তু আপনার ভালো লাগতে নাই পারে, আবার অনেক নিন্দিত একটা বই আপনার ভালো লাগতেই পারে। আমার কাছে মনে হয় যে আসলে মানে পছন্দের বা ভালো লাগার ক্ষেত্রে আসলে এটা সম্পূর্ণ একান্তই ব্যক্তিগত ব্যাপার এবং সেখানে যে জনমতের সাথে আপনার মিলে যেতে হবে, তার বাইরে গেলেই আপনি হচ্ছেন একেবারেই একজন অপাঙ্ক্তেও পাপিষ্ঠ নরাধম, বিষয়টা এমন না। যেমন মাদার বইটা আমি দ্বিধায় অবলীলায় বললাম আসলে আমার ভালো লাগেনি। আমার কাছে মনে হয়েছে যে আসলে সাহিত্যের থেকে অনেক বেশি হয়েছে এটা রাজনৈতিক প্রোপাগান্ডা বা রাজনৈতিক একটা ইশতেহারের মতো আমার কাছে মনে হয়েছে, বাট লিটারেচারের আগে রাজনৈতিক ইশতেহার আমার কাছে মনে হচ্ছিল যেটা, বাট সাহিত্য সবার আগে সাহিত্যই হতে হবে। আর আমার কাছে আমি বিশাল কুতুবের মতো বলে দিলাম, আমি জানি না এরপর কতগুলো SMS আসবে, তুই কত বড় সাহিত্য বোদ্ধা হয়েছিস, তুই এত বিখ্যাত একটা বইকে খারাপ বললি, ওরে শয়তান। আখি মিরপুরে এক নম্বরের বন্ধু, রেগুলার ফ্রেন্ড, ইদানিং রেগুলার SMS করছেন, শো শুনছেন, খুব ভালো লাগলো। এবং শ্রাবণী আমাকে SMS পাঠিয়েছেন যে সবাই বলে তিনি খুব সুন্দর করে কথা বলতে পারেন এবং তার খুব ইচ্ছে আরজে হবার, কিন্তু কিভাবে জানেন না। আচ্ছা, এখন তো অনেক সহজ আরজে হওয়া, অনেক চ্যানেল, অনেক সুযোগ সুবিধা, আর ইচ্ছে থাকাটাই, ইচ্ছে আছে এই যে একটা কথা বললেন, এখানেই আসলে আমার কথাটা। আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে বলি আমার খুব ইচ্ছা, আমার খুব ইচ্ছা, আমার খুব ইচ্ছা এটা করার, আমার খুব ইচ্ছা ওখানে যাওয়ার, আমার খুব ইচ্ছা এটা হবার। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোটি কোটি বার বিভিন্ন ইচ্ছার কথা বলি, আমার খুব ইচ্ছা এটা, আমার খুব ইচ্ছা ওটা। কিন্তু আসলে আমার মায়ের, আমি নিজেও বলি, আমি নিজেও তো ব্যতিক্রম নই, কিন্তু আসলে নিজেই মাঝে মাঝে ভাবি এত এত ইচ্ছার কথা বলি, আসলে কতগুলো প্রচন্ড তীব্রভাবে চাই, সত্যিকারের তীব্র ইচ্ছা কোনগুলো, নাকি মাথায় আসলো আর বলে দিলাম আমার খুব ইচ্ছা এটা করার। সো আসলে এটা এখানেই আসলে আপনার প্রশ্নের সমাধানটা নিহিত, প্রচন্ড ইচ্ছা থাকতে হবে, তীব্র তীব্র, যে কোনো মূল্যে সেই ইচ্ছাটাকে, সেই স্বপ্নটাকে হাতে মুঠোয় বন্দি করতে হবে এবং মানে কোনো কিছুতেই ভেঙে পড়া চলবে না। যেমন আমার নিজের কথা যদি আমি বলি, আমি এমন কোনো বিশিষ্ট কুতুব না, তারপর আমার ঘটনাটা বলি তাহলে বুঝবেন হয়তো। আমার প্রথম আরজে হওয়ার ইচ্ছা হয় 2000 সালে এবং আমি সেই আরজে হই 2007 সালে, 7 বছর পরে। মানে ইচ্ছে 7 বছর আমি বুকের মধ্যে এই ছটফটানি এটা আমার মধ্যে ছিল এবং সেই অতৃপ্তি, সেই অস্থিরতা, সেই স্বপ্ন পূরণ করতে না পাবার কষ্ট যন্ত্রণা, সেটা 7 বছর আমার মধ্যে ছিল বুকের মধ্যে। দেন আমার 7 বছর সেই যন্ত্রণা ভোগ করার পর ইচ্ছেটা পূরণ হলো, কারণ উদগ্র একটা বাসনা ছিল, তীব্র একটা ইচ্ছে ছিল। আর ওই সময়টা তেমন ওই 7 বছরে খুব একটা সুযোগ সুবিধাও ছিল না, কিন্তু এখন সেই হিসেবে মানে এফএম ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপ করেছে, তো আশা করি আপনাকে 7 বছর ওয়েট করতে হবে না। বাট তীব্র ইচ্ছেটার কথাটা আসলে আমি এই উদাহরণটা দিয়ে বোঝানোর জন্য উদাহরণটা দিলাম। আর আমাকে জানিয়েছেন টিআই শামীম নবীনগর থেকে, সেটা হচ্ছে যে বিশেষ মানে অনেক কঠিন কঠিন এসএমএস আসছে শুরুতেই। সেটা হচ্ছে যে সব দিক থেকে পরাজিত একটা মানুষ কিভাবে ঘুরে দাঁড়াতে পারে। ভার্সিটির ফার্স্ট অ্যাসেসমেন্টে খারাপ দিলাম এবং বোঝা যাচ্ছে যে কীভাবে ঘুরে দাঁড়াতে পারে। এটা খুব সহজ ঘুরে দাঁড়ানো, সেটা হচ্ছে যে আপনি এক পা শূন্য তুলবেন, আরেক পা হচ্ছে বুড়ো আঙুলের উপর ভর করে দাঁড়াবেন, তারপর এক সুন্দর ওই যে ব্যালেরিনের মতো এক পা ঘুরে আসবেন, তাহলে তো লাইফে আপনি ঘুরে দাঁড়াতে পারলেন, তাই না? জাস্ট কিডিং। আমি জানি এরকম সিরিয়াস প্রশ্ন, এরকম খুবই মানে লঘু অ্যান্সার দেওয়ার জন্য অনেকেই বলবেন যে এই ছেলেটার সেন্স অফ হিউমারও নেই আর সিরিয়াসনেস বোঝারও ক্ষমতা নেই, এবং এরকম অনেকবার হয়েছে অনেক শোতে। আমি খুব সিরিয়াস প্রশ্নের উত্তর এরকম অনেক দুষ্টামি মজা করে বলছি এবং পরবর্তীতে আমাকে অনেক গালমন্দ শুনতে হয়েছে যে এই পাপিষ্ঠ ছেলেটা মানে না বোঝে মানুষের মন, না বোঝে আবেগ, না বোঝে কষ্ট, না বোঝে বেদনা, শুধু সবকিছু নিয়ে তার শুধু ফান আর ফান, এরকম অনেকবার হয়েছে। তো ওকে, একটু সিরিয়াস অ্যান্সার দিতে হবে, সিরিয়াস ভাব নিয়ে। বিষয়টা হচ্ছে আসলে ওকে সরি অ্যাগেন। আচ্ছা সিরিয়াসলি বলি, আমার কাছে যেটা মনে হয় আসলে সেটা হচ্ছে যে ঘুরে দাঁড়ানো, আগের প্রশ্নের উত্তরের সাথে এই উত্তরটা মিল আছে। সেটা হচ্ছে যে
এক্ষেত্রে আপনার তীব্র ইচ্ছাটাই বড়। ঘুরে দাঁড়ানোর হাজারটা উপায় থাকতে পারে, কোনো ধরাবাঁধা নিয়ম আমার কাছে মনে হয় না যে জীবনে যে কোনো ক্রাইসিস থেকে ঘুরে দাঁড়ানোর কোনো কমন ফর্মুলা আছে বা কোনো মুখস্থ ফর্মুলা আছে, কোনো আমার কাছে মনে হয় না। অনেকভাবেই আপনি সেটা করতে পারেন, কিন্তু সবার আগে দরকার সেই ঘুরে দাঁড়ানোর জন্য সেই শক্ত মানসিকতা যে যা কিছুই হোক না কেন আমি হাল ভেঙে পড়বো না, আমি ঘুরে দাঁড়াবোই। এই তীব্র ইচ্ছাটা যদি থাকে সমাধান হাজারোভাবেই আসতে পারে। সেটা আমি এখন মুখস্থ কোনো ফর্মুলার কথা আমি বলতে পারছি না, বাট সেই তীব্র বাসনা ঠিক শ্রাবণীকে যেরকম বললাম আছে কিনা সেটা নিজেকে জিজ্ঞেস করুন, নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে পারবেন। ব্যালেরিনাদের মতো না, আপনার মতো করেই, শামীমের মতো করে। সো ফ্রেন্ডস, অনেক কথাবার্তা বললাম, বিশিষ্ট বুদ্ধিজীবীর মতো ভাষণই দিলাম, এখন আমি একটু পরে এখানে চলে যাচ্ছি। আর আপনি আমাকে SMS করে জানাবেন যে কোনো সমস্যা না, আমি সমস্যার সমাধান দেওয়ার মতো কুতুব নেই স্যার, আপনার মনের কথা, যে কোনো গানের রিকোয়েস্ট, এবং যদি কাউকে কিছু ডেডিকেট করতে চান সেটা অবশ্যই আমাকে লিখে পাঠাবেন। প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে যে নাম্বারটাতে পাঠাবেন সেটা হচ্ছে 6969। এখন আমি যে গানটা প্লে করবো সেটা হচ্ছে জেমসের একটা গান, এবং এই গানটা আমি হাজারোবার প্লে করেছি ইতিপূর্বে, আর সামনে আরও হাজারোবার প্লে করবো। লক্ষ কোটিবার হলো আমার কিছু যায় আসে না, কারণ এই গানটা আমাকে কিছুদিন পরপর প্লে করতেই হয় এবং কিছুদিন পরপর খুব ভালো মতো ফিল নিয়ে শুনতেও হয়। জেমসের সবচেয়ে প্রিয় গানগুলোর মধ্যে এটা আমার একটা, এবং কালকে রাতেও একেবারে তাজা স্মৃতি। ভোর রাতে ওই আমরা বন্ধুরা মিলে আবার সেই আমাদের চিরায়ত তাংফাং ড্রাইভে বেরিয়েছিলাম, তো ঢাকার দিকে যখন ফিরছিলাম ভোর রাতে, ভোরে সেই মৃদুমন্দ বাতাসে এই গানটা বাজছিল বাড়িতে, এবং প্রত্যেকবারের মতো আবার একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল মনের মধ্যে। সেই গানটা এখন প্লে করছি, ভালো না লেগে উপায় নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ভুম বন্ধু আজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনি শুনছেন এই মুহূর্তে কি শুনছেন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 11:38, এবং শুনছিলাম একটু আগে এলআরপির গান রাতের তারা, এবং তার আগে যে গানটা শুনলাম সেটা হচ্ছে জেমসের তুমি যদি নদী হও। কাছাকাছি সময় দুটো গান, তুমি যদি নদী হও হচ্ছে 97 সালের দক্ষিণে দুঃখ করুন অ্যালবাম থেকে নেওয়া, আর রাতের তারা হচ্ছে তার আগের বছর অর্থাৎ 96 সালের এলআরবির স্বপ্ন অ্যালবাম থেকে গানটা নেওয়া হয়েছে। এবং ওই সময়টাতে এবং গান দুটো পরপর শুনে এটাই ভাবছিলাম আসলে ওই সময় প্রত্যেক বছর কতগুলো করে অসাধারণ গান আমরা পেতাম, এবং যদি আমি ইয়ার ওয়াইজ আগায় 93, 4, 5, 6, 7, 8, 91, 2, মানে ওই যেটা আমি স্পেশাল এপিসোড করি ট্রিবিউট টু 90s, মানে ওই সময়টাতে কত অসাধারণ প্রত্যেকটা বছর, মানে যে গানগুলো এখনো এত বছর পরে আমাদের 2015 সালেও আমি বাজাচ্ছি এবং অনেকেই শুনছেন, এবং সেগুলোর আবেদন আমার কাছে মনে হয় ফুরিয়ে যায়নি। অথচ আমার কাছে যেটা মনে হয় এখন যেটা হচ্ছে যে আসলে একটা বছরে কয়টা গান বের হয়, আর্টিস্টের সংখ্যা মিনিমাম 50 গুণ বেড়েছে আগের থেকে, এবং এক্সপোজারের সংখ্যা এফএম রেডিও, টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে অনেক বেশি এক্সপ্যান্ড হয়েছে, এবং অনেক বেশি শ্রোতা এখন, অনেক বেশি সচেতনতা। আগে যে কোনো একটা মানে মূল টেলিভিশনের মূলধারার অনুষ্ঠানে যে কোনো একটা ব্যান্ডকে বা ব্যান্ড আর্টিস্টদেরকে ইনভাইট করা হতো না, মনে হতো যে তাহলে অনুষ্ঠানটা বোধহয় নষ্ট হয়ে যাবে, বা তারা এক ধরনের ব্রাত্য এবং আসলে কুলীন সমাজের সাথে যায় না, ব্যান্ড সঙ্গীত হচ্ছে এমন কিছু একটা, এরকম একটা সময় ছিল। সেই প্রতিকূলতার সাথে লড়াই করে তারা প্রত্যেক বছর এবং তারপর এখন কত সুযোগ সুবিধা, কত রয়্যালটি, কত কনসার্ট, কত স্টেজ শো বাইরে হচ্ছে, দেশে হচ্ছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম আয়োজন। তারপরও এখন আসলে একটা বছরে কয়টা গান বের হয় যেগুলো আমরা ঠিক এই গানগুলো যেমন আমরা 20 বছর পরে শুনছি, আজকে যে গানগুলো রিলিজ হচ্ছে 2015-তে 20 বছর পরে, অর্থাৎ 2035 সালের এই বছরে কয়টা গান আসলে আমরা শুনবো 2035 সালে গিয়ে, আমার কাছে মনে হয় খুবই কম হবে সংখ্যাটা। মানে সবকিছু আসলে এমন কেন হয়ে যায়, এইটা নিয়ে আসলে দুই ধরনের মতবাদ চালু আছে। এক ধরনের মতবাদরা বলে থাকেন যে এটা হচ্ছে আসলে এক ধরনের মিথ্যেতা, সেই কারণে তারা বলেন যে না, সবাই মনে করেন তাদের বেড়ে ওঠার সময়টাই সবচেয়ে সুন্দর ছিল এবং সেই সময় সবকিছু ভালো ছিল, এবং পরবর্তী সময়টাকে তারা মেনে নিতে পারেন না, এটা একটা কথা চালু আছে। এবং তার বিপরীত ধর্মী যারা বক্তা তারা বলে থাকেন যে না, আসলেই সুন্দর থেকে এটা অসুন্দরের দিকে ধাবিত হচ্ছে। এর অনেকগুলো কারণ আছে, হয়তো সবকিছু অস্থির হচ্ছে, অস্থিরতার ভেতরে গ্রাস করছে পুরো পৃথিবী, সমাজ এবং ব্যক্তি চেতনা, আত্মচেতনা, সামষ্টিক, ব্যক্তিক সবকিছুই আসলে সে একটা প্রচন্ড অস্থিরতা এবং একটা অস্থিতিশীলতার মধ্যে নিবর্তিত এবং আবর্তিত হচ্ছে, ভূপতিত হচ্ছে বলা যায়, সবকিছু মিলিয়েই। সো এই দুই ধরনের মতবাদ চালু আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে প্রথম যারা বলে থাকেন যেটা না, সবাই আসলে নিজের সময়টা পছন্দ করেন, এটা ভুল কথা এই সেন্সে যে সবকিছুই আমার সময়, এখনকার এই সময়টা আমার সময়, কারণ আমি এখনো বেঁচে আছি, বা আমার থেকে অনেক বয়স্ক 80 বছরের একজন, এটা তারও সময়, কারণ তিনি এখনো অ্যালাইভ এবং এটা তারও সময়। সো এখন যারা তরুণ বা এখন যারা 15-16 বছর, তাদেরই সময়। আমার কাছে মনে হয় যে স্পেসিফিক কোনো বয়সের মানুষের সময়টা হয় না, সময় ওই সময়টাতে যারা বেঁচে থাকেন তাদের সবারই সময়। সো এটা হলো একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার কাছে সেটা হচ্ছে যে 20 বছর পরে বা 30 বছর পরে আমি গান শুনছি, সেই অনেক আগে রিলিজ হওয়া গান, কিন্তু সেই সংখ্যাটা যদি আমি বিচার করি, আর সত্যি আপনি পাশাপাশি রেখে দেখুন এই সময়ের কয়টা গান সম্পর্কে আপনার মনে হয় যে 2040 সালে গিয়ে আপনি সেই গানটা শুনবেন, সেক্ষেত্রে আসলেই মনে হয় যে সংখ্যা বাড়ছে সবকিছুরই, শিল্পের প্রত্যেকটা ক্ষেত্রেই সংখ্যা বাড়ছে, অনেক বেশি বাড়ছে সংখ্যা, অনেক বেশি। কিন্তু সংখ্যা যতটা বাড়ছে গুণগত মানও ততটাই কমছে। এবং ফুড ফর থটে আমি কিছুদিন আগে টিভি ইন্ডাস্ট্রি নিয়ে আমি এরকমই একটা কথা, এরকম কয়েকটা কথা আমি বলেছিলাম। তাই আমিও ওই ধারণারই পক্ষে যে আসলেই সবকিছু চরম অস্থিতিশীলতা এবং চরম
একটা নৈরাজ্যের ভেতরে সবকিছু ডুবে যাচ্ছে। মানুষের সুকুমার বৃত্তি, মানুষের লালিত্যবোধ, সৌন্দর্যবোধ, যা কিছু সুন্দর, কোমল, পেলব, সবকিছু আস্তে আস্তে নকল করে নিচ্ছে কি যেন একটা এক্স ফ্যাক্টর। সেই এক্স ফ্যাক্টরকে অ্যানালাইসিস করে অনেক কিছু বলা যায়, কিন্তু আজকে আসলে এত বেশি সময় আমি নিতে চাচ্ছি না। এটা নিয়ে আপনি নিজেরাই ভাবুন। ফুড ফর থটের উদ্দেশ্য সেটা, আসলে আপনাকে ভাবনার খোরাক জুগিয়ে দেয়, তারপর নিজেই সেটা ভাবতে ভাবতে সমাধান বের করুন। যে প্রসঙ্গে এই কথাগুলো বলছিলাম, তারপরে কথা হচ্ছে যে আমি কয়েকটি SMS পড়ি। আমাকে সিমিন জানিয়েছেন, সিমিন এই বয়সে যদি এত জটিলতা আসে তাহলে বাকি জীবন কিভাবে কাটবে। তবে আমার একটা একেবারে সংক্ষেপে সহজ কথা, সেটা হচ্ছে যে আমরা আসলে খুব বেশি বর্তমান কেন্দ্রিক। এই অর্থে বর্তমানে একটা সমস্যা আসলে আমরা সেটা নিয়ে এমনই ঘুরপাক খাই, সেই সমস্যার মধ্যে আমরা ভুলে যাই যে না, এর পরেও হয়তো আল্লাহ তাআলা যদি মানে লিখে রাখেন কপালে, তাহলে নিশ্চয়ই আরো বহু বছর বাঁচবো, আরো বহু কিছু আসবে। এবং বর্তমানে যে সমস্যাটা নিয়ে মনে হচ্ছে বেঁচে থেকে আর কি হবে, সবকিছু শেষ হয়ে গেল, এর থেকে অনেক ভালো কিছু, অনেক সুন্দর কিছু আসতে পারে, সেটা ভুলে যাই। বর্তমানে এই সমস্যার ঘূর্ণিঝড়ে খাবে খেতে খেতে ভাবি কি হবে আর বেঁচে থেকে। এবং কেউ কেউ ভাবনা থেকে আসলে তলিয়েও যান, জীবনটাকে কুরবানি দিয়ে দেন। তো সবকিছু আসলে আমার কাছে মনে হয় আমরা খুব বেশি মানে প্রেজেন্ট ফোকাসড, মানে দৃষ্টিসীমার বাইরে আর চোখ যায় না, ভাবতে ইচ্ছে করে না। রবিন আজকে আমাকে জানিয়েছেন টুঙ্গি থেকে, আজ তার একটি মহান দিন। এই দিনে তিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন এবং এই মহান মানবের জন্য আমরা সবাই হাত তুলে দোয়া করছি এবং তার জন্মদিনের শুভেচ্ছা আমরা তাকে জানাচ্ছি। বেঁচে থাকুন, দীর্ঘজীবী হন, অনেক অনেক ভালো কিছু করবেন এবং দেশ জাতির অশেষ উপকার আপনার দ্বারা সাধিত হবে। এবং সেই সাথে ভালো থাকবেন। হ্যাপি বার্থডে টু ইউ রবিনের পরে যার কাছে যাবো তিনি হচ্ছেন দুষ্টুমণি, অনেক আগে লিসনার, অনেকদিন পরে তার SMS পেলাম। তিনি হচ্ছে তারও একদিন পরে জন্মদিন, সো অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ। ড্রিম গার্ল আমাকে জানিয়েছেন, পুচ্ছি একটা মেয়ে কত বড় বেয়াদব, আমাকে এই ভাষায় SMS করে, কত বড় সাহস তার। আমি মানে তার ধৃষ্টতা দেখে আমি অবাক হয়ে যাই। পড়লামই না SMS টার। তাহমিনা আমাকে জানিয়েছেন তেজগাঁ থেকে, সেটা হচ্ছে যে আজকে নাকি তার ড্রিমস অ্যাভিনিউ ভালো লাগছে, কারণ হচ্ছে আমি স্পেশাল কিছু করছি না। এই প্রথম একজনকে পেলাম যার এসএমএস পরে আমার মনটা ভালো হয়ে গেল। সত্যি মনটা আমার একদম এই মুহূর্তে একেবারে কর্পূরের মতো উড়ে যাচ্ছে হাওয়ায়। স্পেশাল কিছু করতে হবে না, উনি আমাকে বলে দিয়েছেন কিছুই করতে হবে না আজকে। এরকম এসএমএস আমি চাই, এরকম শ্রোতাই আমি চাই। আর এসএমএস করার নিয়মটা বলে দিই, যদি আপনি কোনো গান শুনতে চান, যদি নিজে কোনো কথা শেয়ার করতে চান, আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে আরেকবার আজকে শুনছেন এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ। আর আরেকবার স্বাগত জানাচ্ছি রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের বিশেষ আয়োজনে। সময় এখন এক্স্যাক্টলি 11:56 আর আমরা পরপর দুটো গান শুনলাম এবং তারপর আবার আমি এই মুহূর্তে হচ্ছে একটু আগে শুনলাম তপুর একটা গান, শেকে অ্যালবাম থেকে একটা গোপন কথা, রিদম অ্যান্ড ব্লুজ ভার্সন। তার আগে ছিল মুভ লাইক জ্যাগার, মেরুন 5 এর গান। এবং আমাকে বেশ কিছু বন্ধু SMS পাঠিয়ে ফেলেছেন অলরেডি, এবং এত বেশি SMS আজকে একটু অন্যদিন থেকে বেশি আসছে, আমি জানি না কেন। সবার মধ্যে অনেক কথা জমা হয়েছে, যেটা আমার জন্য ভালো, গুড সাইন। সাইফুল আমাকে কেরানীগঞ্জ থেকে SMS পাঠিয়েছেন, অনেকগুলো ভালো গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন। গুড লিসনার বোঝা যাচ্ছে। সাইফুল, এটা কোন ধরনের ফুলটা, কোন গাছে ধরে? নির্জন আমাকে যথারীতি খুব সুন্দর কিছু কথা লিখে একটা SMS দিয়েছেন, সেটা হচ্ছে যে চারপাশে দুর্বোধ্য এক প্রাচীর তুলে রেখেছি, ধোয়া ধোয়া ধোঁয়াশা, অথচ মাথার উপর সীমাহীন নীল আকাশ, দিঘির শান্ত জলের মতো বেঁচে আছি। দিঘির শান্ত জল, এভাবে বেঁচে থাকতে বলে সবসময় শান্তিতে সবারই ভালো লাগতো, ভালো হতো। মগবাজারের দিয়া এবং জাকিয়া দুজনেই আমাকে গত সপ্তাহে, আমি আমার ইঁদুর বন্ধুর কথা বলেছিলাম, আজকে এখনো পর্যন্ত ও আসেনি। তার আসার একটা টাইম আছে, সে হচ্ছে যে 12:30 থেকে 1টার মধ্যে, ওই সময়টার মধ্যে আসে। আজকে এখনো আসেনি। তো আপনারা আবার এটা মনে রেখেছেন, আমাকে SMS করছেন যে ইঁদুর আমাকে দেখা দিয়ে গেল কিনা। ভালো লাগলো ইঁদুরকে আপনারা পছন্দ করছেন দেখে। আর আমাকে SMS পাঠিয়েছেন আরেকজন বন্ধু, তার নাম ঠিকানা কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। লিখেছেন যে টুডে সাডেনলি আই মেট মাই 21 years old friend and had a great evening remembering how we spent our days in 90s। 21 বছর পরে বন্ধুর সাথে দেখা, এবং দুজনে গল্প করেছেন যে একসাথে সেই 90-এর দশকে কীভাবে দিনগুলো কাটাতেন গানগুলো শুনে, এবং এখনও তারা সেই গানগুলো শুনে থাকেন। এবং তারা আমাকে বলেছেন যেরকম গান আরও বেশি প্লে করার জন্য, তারা এনজয় করেন। শুনে ভালো লাগলো বন্ধু। তবে আপনার নাম ঠিকানা কেন লিখেননি, এই আত্মপরিচয় কেন গোপন করলেন, কি এমন কারণ? একা আমাকে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে যে আমার বক শুনতে শুনতে সম্পাদ্য আগামাথা গলিয়ে ফেলেছেন এবং আমার জ্যামিতি করতে কেমন লাগতো, আমার তো অসহ্য লাগে, এটা হচ্ছে তার কথা। জ্যামিতি খারাপ লাগতো না, কিন্তু সম্পাদ্যটা ভালো লাগতো না, কারণ উপপাদ্যটা বেশি ভালো লাগতো সম্পাদ্যে। যদিও থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার প্যাচঘোষ উপপাদ্যে বেশি ছিল, কিন্তু সম্পাদ্যতে ওই আবার একটু আঁকাঝোঁকার আবার একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে অ্যাকুরেট হওয়া লাগতো। ওই অত অ্যাকুরেট আমি আবার রাখতে পারতাম না, এই কারণে উপপাদ্যই বেশি ভালো লাগতো। কোনো মতে টেকে দিলেই হয়ে যেত, বোঝানোটাই আসল।
সিমিন আমাকে যেটা জানিয়েছেন সেটা এই মুহূর্তে আপনি এত রাত ওখানে কি করছেন আমি জানি না, একা তবে অবশ্যই এত রাত ওখানে থাকা উচিত না, সাথে কেউ থাকলে ভিন্ন কথা। আদারওয়াইজ এই মুহূর্তে ফ্লাইওভারের সৌন্দর্য মানে ফ্লাইওভারের উপর থেকে ঢাকার সৌন্দর্য অবলোকন করা বাদ দিয়ে গৃহে প্রত্যাগমন করুন যদি আর সাথে আপনার কোনো ময়মুরব্বী থেকে না থাকে। দেখেছেন আমি কত ভালো ভালো সাজেশন দিই, অনেক দুষ্ট কথা বলার পাশাপাশি। সে যাই হোক, আরও অনেক SMS আছে, আপাতত পড়ছি না। SMS করার নিয়মটা বলে দিই, সেটা হচ্ছে যে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন আর লিখে তারপর আপনার স্পেস দিয়ে নাম ঠিকানা লিখুন, কথাবার্তা যা বলা সব লিখুন, গান শুনতে চাইলে তা লিখুন, কাউকে কিছু কারো চরণতলে যদি কিছু নিবেদন করতে চান, ওহে প্রিয় দিলাম তোমার চরণতলে, এভাবে যদি কারোকে কোনো কিছু দিতে চান তাও দিতে পারেন, আমি শুধু মাধ্যম হয়ে থাকবো, কি দিলেন তাও দেখবো না, এটা আপনার প্রাইভেটই থাক। ওকে, সো আই ক্যান অ্যাসিওর ইউ আমি আপনার প্রাইভেট কিছু দেখবো না। পরের গানটাতে চলে যাচ্ছি এবং আশা করছি এই গানটা অনেকদিন পরে প্লে করবো, সবার অনেক প্রিয় গান, সবাই নাকি এই গানটা খুবই পছন্দ করেন, তো দেখা যাক ভালো লাগে কিনা আরেকবার আপনার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ শনিবার রাতের বিশেষ আয়োজন অনলি অন রেডিও আমার 88.4 FM। আমরা 1 ঘন্টা 13 মিনিট পেরিয়ে এসেছি এবং এখন 1 ঘন্টা 47 মিনিট রয়ে গেছে আমাদের হাতে। শুনছিলাম কোল্ডপ্লের অতি বিখ্যাত একটা গান ইয়েলো, হলুদ রঙের, সেই গানটা শুনলাম আমরা। তার আগের যে গানটা ছিল সেটা হচ্ছে রিকলের গান এতটা ভালোবাসি। এবং আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে আখি আমাকে SMS পাঠিয়েছেন, সেটা হচ্ছে যে সবার তো একটা পার্সোনাল ডায়েরি থাকে, আপনার আছে কিনা। এটা হচ্ছে বিশাল এক ইতিহাস বিশাল না, আসলে খুবই সংক্ষিপ্ত ইতিহাস। সেটা হচ্ছে যে ডায়েরি লেখার প্রতি মানে ডায়েরি লেখা ব্যাপারটা আসলে অনেক ইন্টারেস্টিং এবং অনেক আমার কাছে মনে হয় অনেক চমৎকার একটা ব্যাপার, অনেক ভালো একটা দারুণ একটা ব্যাপার এবং চমৎকার একটা ব্যাপার, সত্যি এক কথায় অসাধারণ, কোনো তুলনা হয় না। কিন্তু ডায়েরি লেখার জন্য যে ধৈর্য, অধ্যবসায়, সাধনা, যে একাগ্রতা এবং আমার মনে হয় যে ধারাবাহিকতা দরকার, তার কোনোটাই আমার মধ্যে 10 ভাগের 1 ভাগও নেই। সেজন্য আসলে আমার লেখা হয় না, অনেক পছন্দ করি যদিও ব্যাপারটা, কিন্তু আমার কোনোদিনই লেখা হয়নি আসলে সেই ছোটবেলা থেকে। তবে আসলে ছোটবেলাতেই আমি খুব ডিপলি ইন্সপায়ার্ড হয়েছিলাম ডায়েরি লেখার জন্য। এটা হচ্ছে কারণ হচ্ছে যে আমার আব্বুর হচ্ছে যে ডায়েরি ছিল অনেকগুলো। আমি একটা ইন্টারেস্টিং নিজের ব্যক্তিগত স্মৃতি শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি যখন মানে মোটামুটি মানে লেখাপড়া শিখলাম কিন্তু স্কুলে ভর্তি হয়নি, তো মানুষ নতুন সরি আজকে ফার্স্টে খুব ডিস্টার্ব করছে, আমি জানি না কি জন্য। মানে মানুষের নতুন যখন কোনো কিছু শেখে তখন সেটা করার জন্য তার মনের মধ্যে একদম খুব উসখুস করে, মানে কখন সেটা ইমপ্লিমেন্ট করবে। তো আমি যখন প্রথম সরিয়া শিখলাম তখন হচ্ছে যে স্কুলে তখনও নাকি ভর্তির যোগ্যতা আমি অর্জন করতে পারিনি, তো যেহেতু কিন্তু সরিয়া পড়তে পারি, তো এই জন্য মানে ওই যে আমি একটা কথা প্রায় বলি না যে ওই সময়টাতে আমি ওই সেই ছোটোবেলায় বাসায় একা আসা মানে তাংফাং করতাম, সবাই চলে যেত স্কুলে অফিসে কাজে, আমি একা বাসায় বসে চিন্তা করতাম যে সরিয়া তো পড়তে পারি, তো কী করা যায়, সারাদিন কী করবো। তো ওই পুরোনো গল্পের বই কোথায় আছে, পুরোনো ডায়েরি কোথায় আছে, এক জায়গায় রাখা, ওগুলো বের করে মানে কিছুই তার বুঝি না, খুব বেশিরভাগই বুঝি না। তখন থেকে ওই ডায়েরিগুলো বের করে এক একদিন এক একটা ডায়েরি নিয়ে বসতাম, দেখতাম বিভিন্ন রকম। আব্বুর হাতের লেখা খুব সুন্দর ছিল, মূলত সেটাই আসলে আমাকে আকৃষ্ট করতো। খুব সুন্দর করে অনেক কিছু লেখা, যার কোনো আগামাথা কিছুই বুঝতাম না, বেশিরভাগ আবার ইংলিশে লেখা, ওটা তো মাথার উপর দিয়ে যেত, অ্যান্টেনায় ধরতো না। কিন্তু মনে হতো যে না, এটা একটা বিশাল একটা ব্যাপার এবং মনে হতো যে খুবই একটা ভাবিষ্টিক একটা ব্যাপার, এটা এরকম ডায়েরি লেখা একটা বিশাল একটা ব্যাপার আছে এটার মধ্যে। তো আমি যেটা ছোটোবেলায় মাঝে মাঝে করতাম খুব, মানে সেরকম একটা ওই যে বিড়াল মার্কা হাফ প্যান্ট পরে চেয়ারে বসে আর কি, একেবারেই ছোটোবেলার কথা, পায়ের উপর পা তুলে ওই সে পুরোনো ডায়েরি হাতে নিয়ে কলম নিয়ে মানে আব্বুকে নকল করতাম, যে খুব চিন্তা করছে যে কী লেখা যাবে, ওটা ভাব করছি আর কি, মানে অন্য কেউ নোটিস করে যে আসলে আমি ডায়েরি লিখতে যাচ্ছি, মানে আই ওয়ান্টেড টু বি নোটিসড ওই সময়টাতে ওই ডায়েরির মাধ্যমে। তো ওরকম অনেকটা ভাবটা ধরা পড়ে, আসলে কেউ দেখলাম নোটিস করছে না, খুব একটা পাত্তা টাত্তা পেলাম না, তারপরে কি ওই অভ্যাস ওখানে শেষ। পরবর্তী জীবনে আর ডায়েরি লেখা হয়নি, কিন্তু আমি এখনও পছন্দ করি। ইনফ্যাক্ট এই নেশাটা আমার মধ্যে এখন আছে, ডায়েরি, অন্য বিখ্যাত লোকদের ডায়েরি সংগ্রহ করে এবং সেগুলো পড়া। যেমন আমি বইমেলায় গেলে যখনই বিভিন্ন স্টল ঘুরতে দেখি যে অনেক বিখ্যাত সাহিত্যিকের ডায়েরি আমি যখন পাই, আমি কখনোই মিস করি। এবং আমার কালেকশনে অনেক সাহিত্যিকের ডায়েরি জমা হয়েছে, সবগুলো যদিও পড়া হয়নি। আখতারুজ্জামান ইলিয়াস, তারকোভস্কি, এরকম আরও অনেক লোকের ডায়েরি আছে, এবং তারপরে আহমদ ছফা, এরকম অনেক বিখ্যাত গুণীজনের তাদের ডায়েরি আমার কাছে মনে হয় যে, তারপরে আবদুল্লাহ আবু সাইদ, এরকম অনেকেরই দিনপঞ্জিগুলো আমার কাছে জমা আছে এবং সেগুলো আমার কাছে সত্যি ভালো লাগে। মনে হয় যে আসলে মানে এত বিখ্যাত অসাধারণ সব মানুষেরা তাদের সময়গুলো কেমন কেটেছে, এবং ওই ডায়েরি থেকে তাদের নিজেদের জীবন সম্পর্কে যেমন জানা যায়, ওই আসলে ওই সময়টাকে ইতিহাসের দিকে তাকায়। যেমন অনেকের ডায়েরিতে 1969, 52, 71 এই বিষয়গুলো খুব সুন্দরভাবে এসছে, মনে হয় যে একদম জীবন্ত চোখের সামনে দেখতে পাচ্ছি, সত্যিকারের ইতিহাস, বিকৃত ইতিহাস নয়। তো আসলে ওই ডায়েরি পড়তে আমার খুব ভালো লাগে। কিন্তু ওই যে আমি হলাম অলস নাম্বার 1, এই কারণে এই জীবনে মনে হয় না ডায়েরি আমাকে দিয়ে লেখা হবে। আর জুম্মান আমাকে জানিয়েছেন বনানী থেকে মেটালিকার গান শুনতে চান, টার্ন দ্য পেজ, দারুণ একটা গান। আর যদিও এটা মেটালিকার মৌলিক গান না, কভার করেছে মেটালিকা। ইয়েলোর গান প্লে করার জন্য ধন্যবাদ।
সজল আমাকে জানিয়েছে শীর্ষেন্দুর পারাপার উপন্যাসটা পড়েছে কিনা, পড়া হলে তুলসী নামক ছেলেটার কি হয় পরিসমাপ্তিতে। আমি শীর্ষেন্দুর পারাপার না, কোনো বই খুব বেশি পড়িনি আসলে। শীর্ষেন্দু সমরেশ এই দুজন হচ্ছে অনেক জনপ্রিয় বাংলাদেশে। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার কাছে আসলে সত্যিকার অর্থে অত ভালো লাগেনি কোনো সময় শীর্ষেন্দু সমরেশের বইগুলো। কারণ আমার কাছে যেটা মনে হয় যে এরকম মিনিমাম 50 জন সাহিত্যিকের নাম বলা যাবে যারা বাংলা সাহিত্যের এরকম মিনিমাম অন্তত 50 জন, দুই বাংলা মিলিয়ে, যারা অনেক 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 অসাধারণ লিখে গেছেন এবং ধ্রুপদী সাহিত্য রচনা করে গেছেন। তো তাদেরটা পুরোটা শেষ না করে আমার কাছে মনে হয় শীর্ষেন্দু সমরেশের দিকে কারোই যাওয়া উচিত না। এগুলো আমার কাছে মনে হয় যে তার থেকে অনেক লঘু সাহিত্য। যেমন উপন্যাসের কথা যদি আপনি বলেন, আপনি যদি উপন্যাসের কথা, আমি বাংলা উপন্যাসের সত্যিকারের স্বাদ যদি আপনি নিতে চান, আপনাকে বিভূতিভূষণের দিকে যেতে হবে, তারাশঙ্করের দিকে যেতে হবে, মানিকের দিকে যেতে হবে। তার আরও পরবর্তীতে যদি আপনি আসেন তাহলে রবীন্দ্রনাথের অবশ্যই অনেক অসাধারণ উপন্যাস আছে কয়েকটা। তারপরে শরৎচন্দ্র পড়বেন ডেফিনেটলি। এবং এই সময় তারপরে বাংলাদেশের মুসলিম সাহিত্য যখন থেকে জাগরণ হওয়া শুরু হলো, তারপর থেকে যদি আপনি অবশ্যই আপনার সৈয়দ ওয়ালিউল্লাহ একদিকে, বাকি সব আরেকদিকে, এরকম মাঝে মাঝে আমার মনে হয় সৈয়দ ওয়ালিউল্লাহ পড়বেন, আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী, এরকম আরও অনেক অসাধারণ সাহিত্যিকের উপন্যাস আমার কাছে মনে হচ্ছে। এরকম অনেক অসাধারণ সাহিত্যিক, শহীদুল জহির পরবর্তীকালে যদি আমি আসি, শহীদুল জহির, তারপরে শাহাদুজ্জামান, এরকম এখনকারও অনেক উদীয়মান সাহিত্যিক আছেন আমার কাছে মনে হয়েছে, যারা আমার কাছে মনে হয় যে আসলে সমরেশ শীর্ষেন্দু দুজনের সাহিত্য পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে, ওনার আসলে একটা খুব নির্দিষ্ট একটা ছকে বন্দী, একেবারেই সেই ছকটাও খুব ছোট, একেবারেই ক্ষুদ্র একটা ঘরে বন্দী, এবং খুব ঘুরে ফিরে সেই একই জিনিস, সেই একই কলকাতার নগর জীবনে সেই একই সমস্যা, একই প্যানপ্যানানি ঘুরে ফিরে বারবার আসে। এবং আমার কাছে মনে হচ্ছে আসলে খুব দূরদৃষ্টিতা বা খুব ফার সাইটেডনেস দুজনের মধ্যে অনুপস্থিত। অনেক জনপ্রিয় লেখক, কিন্তু জনপ্রিয়তাই শেষ কথা না। এটা নিয়ে আমাদের রিসেন্ট কোনো একটা শোতে আমি অনেক কথা বললাম, সেটা বলেছিলাম যে জনপ্রিয়তা মানেই বাজে সাহিত্য না, আবার অনেক সময় জনপ্রিয়তা মানেই ভালো সাহিত্য না। সে যাই হোক, অনেক ভক্ত আছেন এবং এটা নিয়ে আমার অনেক সাহিত্য বিষয়ক অনেক তর্কযুদ্ধ হয়েছে অনেকের সাথে, বিশেষ করে শীর্ষেন্দু সমরেশের যারা মুগ্ধ পাঠক পাঠিকা তাদের সাথে। এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে এটার মধ্যে এক ধরনের উন্নাসিকতা আছে, যে আমি বাংলা সাহিত্যের বা বাংলাদেশের অনেক ভালো, অনেক 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 প্রতিষ্ঠিত এবং অনেক উদীয়মান লেখকদের লেখা না পড়ে আমি তাদেরকে তাচ্ছিল্য অবজ্ঞা করছি। এবং এটা 90-এর দশকে খুব বেশি ছিল। অনেকেই তখন একটা ভাব প্রকাশ করতে এটা বলে, এই কথাটা এই জন্য বলছি, এই সময়ের যারা একেবারে তরুণ শ্রোতা আমার এই মুহূর্তে, তারা এটা হয়তো জানে না। 90 দশক এবং 80 দশকে খুব একটা প্রথা চালু ছিল বাংলাদেশে, সেটা হচ্ছে মানে বাংলাদেশের বই আমি পড়ি না, এটা বলাটা ছিল একটা বিশাল একটা আভিজাত্যের ব্যাপার। এবং আপনি হয়তো তখন তো সাহিত্য অনেক বিনোদনের সবচেয়ে বড় উপায় ছিল, এবং সাহিত্য নিয়ে আসলে বেশিরভাগ আড্ডা হতো, এমনকি প্রেমিক প্রেমিকাও কথা বলতো সাহিত্য নিয়ে। এখন যেরকম আসলে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এরকম আসলে এই বিষয়গুলো তখন ছিল না। সো তখন যেটা ছিল আসলে সেটা হচ্ছে যে দেখা যেত মানে পার্কে বসে প্রেম করছে, আড্ডা দিচ্ছে, বাদাম খাচ্ছে, অথবা যাই হোক না কেন তাদের মধ্যে কথাবার্তার মধ্যে ওই বইটা পড়েছো কেমন লাগলো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, যেটা আমার খুব সুইট লাগে ওই সময়, মানে যখন একটা মেয়েকে হয়তো আমার ভালো লাগলো, এটা হচ্ছে 80 এবং 90-এর দশকের কথা। তো কিভাবে তার সাথে মানে সে একটা খাতির জমানো যায় বা ভাব জমানো যায় বা কিভাবে অ্যাপ্রোচটা করা যায়, এখন এরকম হাজারটা ওয়ে আছে। সোশ্যাল কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া হয়তো আপনাকে সেটা অনেক সহজ করে দিচ্ছে, কিন্তু ওই সময়টাতে এটা রাতের পর রাত যুবকদের ঘুম হারাম হয়ে যেত, কোন অ্যাপ্রোচে কিভাবে আগায়, কি দিয়ে। তো বেশিরভাগ যুবকই যেটা বেছে নিতেন সেটা হচ্ছে একটা বই, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা হতো কবিতার বই, কোনো হয়তো প্রেমের কবিতার বই বা কোনো প্রেমের উপন্যাস, এবং ওই বইয়ের বা ওইটাই ছিল প্রথম উপহার। এবং এভাবেই আসলে সেই 80 এবং 90-এর দশকে প্রাথমিক অ্যাপ্রোচটা বেশিরভাগ ক্ষেত্রে এটা দিয়ে হতো। এবং তারপরের ফিডব্যাকটা ছিল, এবং বই দেওয়ার আরেকটা কারণ ছিল যে বই দেওয়াতেই বই বিষয়টা শেষ হয়ে গেল না, এরপরে আরেকবার তার সাথে কথা বলা যাবে যে বইটা কেমন লাগলো এটা নিয়ে আরেকবার, এবং আরও একবার কথা বলা যায় পরবর্তীতে আরও কোনো এরকম ওই লেখকের অন্য কোনো বই লাগবে কিনা, বা তার কাছে তার আরও কোনো বই আছে কিনা। এভাবে বই কেন্দ্রিক একটা পরিচয় সূত্রপাত থেকে শুরু করে ঘটনা ডালপালা বিস্তার করে অনেক দূরে গিয়ে যেত, এবং এটা সত্যি আমার কাছে খুব সুইট লাগে বিষয়টা। শাহাদুজ্জামানের একটা গল্প আছে, অসাধারণ একটা গল্প, একজন আনা কারেনিনার জনৈক পাঠিকা, এরকম একটা বই কেন্দ্রিক আসলে দুজনের মধ্যে বই নিয়ে কথা বলতে বলতে আসলে তাদের মধ্যে ভালোবাসার ব্যাপার স্যাপার এবং বইয়ের মন্তব্যের মাঝেই আসলে তাদের নিজেদের কথাগুলো জানিয়ে দিচ্ছে। চমৎকার একটা গল্প, আন্না কারেনিনার জনৈক পাঠিকা। এটা আসলে এফএম লাইব্রেরিতে বলা একটু টাফ, একটু অন্যরকম গল্প, ঠিক বলে আসলে বোঝানো যাবে না, এই জন্য আমি বলিনি, নিজে পড়ে নেবেন। এটা সম্ভবত যে বইটাতে আছে সেটা হচ্ছে কেশের আড়াই পাহাড় অথবা অন্য কোনো একটা বইয়ে, আন্না কারেনিনা জনৈক পাঠিকা, অসাধারণ গল্প। তো এরকম বই কেন্দ্রিক আসলে অনেক প্রেম হয়তো মুখরিত হয়েছে, অনেক প্রেম হয়তো আবার চূড়ান্তে এগিয়ে গিয়েছে, এবং প্রাথমিক সূচনা লগ্ন হয়তো এখানেই ছিল। কোন প্রসঙ্গে যেন কথা আমি বলছিলাম আচ্ছা কোন প্রসঙ্গে বলছিলাম সেটা বলছিলাম যে প্রেমিক প্রেমিকার মধ্যে ওই সময় বই নিয়ে কথা। আচ্ছা, ওই বইটা যে আপনাকে দিলাম, তো কেমন লাগলো আপনার বইটা? সে আবার খুব লাজুক লতা মুখরিত হয়ে খুব অধোবদনে তার অনুভূতি জানাতো যে বইটা এমন লেগেছে। তখন একটা ক্যারেক্টার নিয়ে আবার কথা হতো, আচ্ছা অমিতকে তোমার কেমন লাগে শেষ কবিতা, বা লাবণ্যকে কেমন লাগে?
সেই লাবণ্যকে ওই নায়িকার ওই মেয়ের সাথে রিলেট করা হতো বা অমিতকে সেই ছেলের সাথে রিলেট করা হতো, মানে আমার কাছে মনে হয় যে অনেক বেশি মানে মানে আমার কাছে মনে হয় যে অনেক বেশি সুন্দর ছিল ওই 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 ব্যাপারগুলো। এখনকার আসলে ওই মানে ধরো তক্তা মারুপের অ্যাপ্রোচের থেকে আমার কাছে মনে হয় যে দ্যাট ওয়াজ মাচ বেটার। বোধহয় এটা আমার এখান থেকে আমার ভাবনা, অন্য অনেকেই হয়তো আমাকে অপোজ করবেন, বাট আমার কথা হচ্ছে আমার সাথে আমি আসলে আমার ভাবনাগুলোই বলি, আপনি অপোজ করলেও সেটা আমার প্রাপ্তি, কারণ আমি আপনার সাথে কমিউনিকেট করছি, আর একমত হলে তো কথাই নেই। সেটা যাই হোক, আমি যেন কোন SMS এর থ্রু ধরে এটা আসে এত কথা বললাম, এত বিশাল ভাষণ দিলাম। এটা হচ্ছে সজলের SMS, শীর্ষেন্দু এবং সমরেশ। যাই হোক, আমি আসলে কোনো অশ্রদ্ধা পোষণ করছি না, আমি বলতে যাচ্ছি এটা সহজ কথায় যে শীর্ষেন্দু সমরেশের আগে আরো অনেক লেখক আছে যাদের লেখা পড়া উচিত, অনেক বড় মাপের লেখক আছেন। পাপড়ি থ্যাংক ইউ ফ্রম রামপুরা, নতুন বন্ধু বোধ হয় আমাকে জানিয়েছেন। এরপরে আর অনেক বই আপাতত পড়ছি না, শুধু SMS করো, নিয়মটা মনে করিয়ে দিই। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ এবং আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। শুনছিলাম একটু আগে তাহসানের গান একটা, এবং তার আগে যে গানটা শুনলাম সেটা হচ্ছে মাইলসের নতুন অ্যালবাম প্রতিচ্ছবির গান অশান্ত মন। এই মুহূর্তে কার কার অশান্ত মন আমি জানি না, আমার নিজের মন কিছুটা অশান্ত বিক্ষিপ্ত এই মুহূর্তে। তার অনেকগুলো কারণ আছে এবং প্রত্যেকটা কারণই খুব সিরিয়াস কারণ, কিন্তু সেই অশান্ত মনকে শান্ত করে দেন একমাত্র আপনারা। যখন আপনাদের অনেক চমৎকার SMS আমি পড়ি এবং যখন এত সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট আমি পাই, সত্যি আমার মনে হয় যে এতগুলো ক্লাসিক গর্জিয়াস অসাম ফ্রেন্ডদের সাথে আমি আছি, সো আমার এত অশান্ত হবার কোনো কিছু নেই, শান্ত হয়ে যাও বৎস। রাশেদ আমাকে জানিয়েছেন যে ভালো লাগলো, খুব রেয়ার অনেক কিছু গানের রিকোয়েস্ট আসলে আমার ভালো লাগে। যেমন রাশেদ যে গানটা রিকোয়েস্ট করেছে সেটা হচ্ছে যে ওয়ারফেজের একটা গান। এই গানটা ওয়ারফেজের সবচেয়ে কম আলোচিত গানের একটা। এটা হচ্ছে অসামাজিক অ্যালবামের গান, 1998 সালে যেটা রিলিজ হয়েছিল, এবং সেই অ্যালবামের অর্থহীনের সুমন, এখন যিনি বেস বাবা, তিনি তখন ওয়ারফেজের বেসিস্ট, ওই একটা অ্যালবামে তিনি কাজ করেছিলেন, অসামাজিক অ্যালবামে। সেই অ্যালবামে তিনি একটা গানই গিয়েছিলেন, সেটা হচ্ছে যে তুমি কি এখনো জোছনা দেখো। এই গানটা শুনতে চেয়েছিলেন আমি, যদিও ওয়ারফেজের একটা গান প্লে করেছি, কিন্তু গানটা আসলে আমার অনেক ভালো লাগে। আর আমার শোনা সুমনের ওটাই প্রথম গান। ইনফ্যাক্ট আমি প্রথম যখন এই গানটা 98-তে শুনি, তখন আমি সুমনকে চিন্তা না, ওই গানটা দিয়ে আসলে তাকে চিনি। আমার কাছে মনে গানটা আমি শেষ ঘন্টায় প্লে করবো, গানটা ওই শেষ মুহূর্তে ওই সময়টাতে খুব ভালো জমবে। তো চমৎকার একটা গান, অনেক সফট, অনেক সুদিং, কিন্তু আমার কাছে মনে হয় যে খুব ফিল নিয়ে শোনার মতো একটা গান, তুমি কি এখনো সারা রাত জোছনা দেখো। ঠিক আছে, ওই কথাই থাকলো তাহলে, রবিবারে দেখা হবে। আর এরপরে যেটা হলো সেটা হচ্ছে উনি আমাকে SMS পাঠিয়েছেন বুশরা। বুশরা আমাকে জানিয়েছেন যে সাহিত্য কথা শুনে আমি টিউন করলাম এবং সাহিত্যের কথা শুনতে তার ভালো লাগে, এবং সাহিত্য পিপাসার যে নতুন বন্ধু তাকে স্বাগত জানাচ্ছি। এবং তিনি আমার সাথে একমত পোষণ করেছেন, ইয়াহু একজন পাওয়া গেছে আমার সাথে যিনি একমত পোষণ করেছেন। দ্বিমত পোষণ করেছেন একজন, তিনি হচ্ছেন নয়ফুল নয়লতা মাধবী। তিনি জানিয়েছেন তিনি তারকোভস্কিকে পছন্দ করেন, কিন্তু অনেক বেশি বই পড়েননি। শশীর বই নিয়ে একটা কথা আছে, কিন্তু সেটা আজকে বলবেন না। কেন বলবেন না? আমার ধারণা এটা একান্তই আমার ব্যক্তিগত ধারণা, যা বললাম আমি একটু আগে। আপনি অবশ্যই দ্বিমত পোষণ করতে পারেন, আমি সশ্রদ্ধভাবে আমি সেটা গ্রহণ করবো। আপনি প্লিজ আমাকে জানান, কারণ ভিন্ন মত আমি অবশ্যই গ্রহণ করি। আমি আমার মতে সবচেয়ে সেরা মত, এটা আমি অবশ্যই এই ধারণা পোষণ করি না। আয়েশা আমাকে জানিয়েছেন, আমার সাথে আরেকজন একমত পোষণ করেছেন আয়েশা, তিনি আমাকে লিখেছেন যে কলেজে এক ছেলে তাকে পছন্দ, কলেজে এক ছেলে তাকে না, উনি একজন ছেলেকে পছন্দ করতেন। তো সেই ছেলেটা তাকে একদিন সমরেশের একটা বই গিফট করার পরে তারপর থেকে আর ওই ছেলেকে তার ভালো লাগেনি, এবং কারণ তারও সমরেশকে এক ফোঁটা ভালো লাগে না। আর ভালো লাগার একক হচ্ছে ফোঁটা, 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা 4 ফোঁটা। রিয়াজ আমাকে, আচ্ছা সরি ফর কিডিং, এরকম মাঝে মাঝে অদ্ভুত কিছু আসলে মানে উপমা আমরা প্রায় ব্যবহার করতে শুনি। যেমন আমার নিজের বাবা এবং আমার নিজের ভাই, এক্ষেত্রে ওস্তাদ, তারা কি সব উপমা ব্যবহার করেন যেন হচ্ছে মারাত্মক রকম ভালো। আব্বু এই কথাটা প্রায়ই বলে যে মারাত্মক সাংঘাতিক ভালো, মারাত্মক ভালো, মানে সাধারণত মারাত্মক সাংঘাতিক কথাগুলো আসলে আমরা নেগেটিভ অর্থ ইউজ করি। ভাইয়া বলেন বিশাল গরম, গরম আবার বিশাল হয়। তো এরকম অদ্ভুত উপমা আমি বাসাতেই রেগুলার শুনি। ইনফ্যাক্ট সেটা প্রভাব আমার মধ্যেও পড়েছে, আমি মাঝে মাঝে এরকম উদ্ভট উপমা দিই। উনি বলেন 1 ফোঁটা ভালো লাগে না, তো এটা অবশ্য উদ্ভট না, এটা আমরা প্রায় ব্যবহার করি, অনেকটা কমন উপমা বলা যায় 1 ফোঁটা। লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির, কি জন্য কেরোসিন শিখা বলে মাটির প্রদীপ। আমার মাথা স্মৃতিশক্তি যে কতটা খারাপ, এরকম অনেক কিছু মনে করতে গেলে আমার সেটা আরেকবার প্রমাণিত হয়। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপ, মাটির প্রদীপ বলে কেরোসিন শিখা, নাকি কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, যে যখন মনে পড়বে তখন বলবো, এখন থাক।
ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে, হেনকালে আকাশেতে উঠিলেন চাঁদা ভাই। আমি একটার সাথে একটা প্যাচ লাগিয়ে ফেলেছি আমার, যাই হোক আমি আর কথাই বলবো না এই বিষয়ে। নিয়াজ আমাকে অনেকগুলো সুন্দর গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন, সেটা হচ্ছে যে স্টেয়ারওয়ে টু হেভেন, লেড জেপলিনের এই গানটা আজকে থাকবে। আমি কথা দিলাম আমি যদি আমার নাম মিরাজ, আমি এই গানটাকে প্লে করবো, আপনাকে কথা দিলাম নিয়াজ। এবং লিখেছেন ফিল কলিন্সের গান অ্যানাদার ডে ইন প্যারাডাইজ। ফিল কলিন্সের পরে তিনি যেটা আমেরিকান সাইকো একটা মুভি দেখলাম কিছুদিন আগে, অনেক আগের সিনেমা, এটা 2000 সালের সিনেমা, ক্রিশ্চিয়ান বেলের হলিউডে করা প্রথম সিনেমা হচ্ছে আমেরিকান সাইকো। অনেক নাম শুনেছি, অনেক দেখি করেও দেখা হয়নি, অবশেষে আমি সেদিন দেখলাম মুভিটা। আমি দেখতে সাজেস্ট করছি না এই কারণে যে আসলে এটা অনেকেই নিতে পারবে না, সেই কারণে আমি সাজেস্ট করছি না। তবে একটা জিনিস আমি মুভিটার কথা যে কারণে মনে করলাম, ওই যে ফিল কলিন্সের কথা শুনে মনে পড়লো, সেটা হচ্ছে যে ওই সিনেমাতে সিরিয়াল কিলার থাকে একজন ক্রিশ্চিয়ান বেল, এবং সে একটার পর একটা খুন করে, এবং খুনের আগে সে একটা পরিবেশ ক্রিয়েট করে। সেটা হচ্ছে যে সে যখন খুনটা করতে থাকে এবং মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে তার শিকার, তখন সে খুব তার পছন্দের একজন মিউজিশিয়ানের একটা তার সবচেয়ে প্রিয় গানটা সে মিউজিক সিস্টেমে প্লে করে দেয়। ওই গানটা চলতে থাকে এবং গানের সাথে সাথে সে খুনটা করে, এবং আসলে খুন করার সময় তার সর্বশেষ কথাগুলো হয় গান নিয়েই। সে নিজের মনে কখনো বলে বা কখনো তার শিকারকে বলে যে একটু পরে তার হাতেই মৃত্যুবরণ করবে, তাকে গান সম্পর্কে তার ভাবনার কথা জানায়, সেই মিউজিশিয়ানের স্টাইল সম্পর্কে জানায়। ফর এক্সাম্পল ফিল কলিন্সের প্রথম দিকের গান কেমন ছিল, ব্যান্ডে জয়েন করার পরে কেমন হলো, ও কোন গানগুলোর মধ্যে কি স্টাইল ছিল, কোন গানটা ভালো, অনেক সিরিয়া মানে অনেক জ্ঞানগর্ভ আলোচনা সে করতে করতে সে কোনটা করে, অন্যরকম ব্যাপার স্যাপার। সে যাই হোক, ফিল কলিন্সের একটা গানের কথা ওই আমেরিকান সাইকো মুভিতে একটা মার্ডারের সময় সে ইউজ করে ফিল কলিন্সের কথা। জন লেনন এবং জিমি হেনরিক্স, অসাধারণ সব আর্টিস্টের গান আপনি রিকোয়েস্ট করেছেন ভাই, দ্য ডোরস, অসাধারণ চয়েস আপনার, নিয়াজ, হ্যাটস অফ টু ইউ। তাহমিনা আমাকে যেটা লিখেছেন সেটা হচ্ছে যে কি লিখেছেন তাহমিনা এসএমএস কোথায় হারিয়ে গেল? আচ্ছা, তাহমিনা যেটা লিখেছেন সেটা হচ্ছে মুছে যাওয়া দিনগুলো, এই গানটা আজকে থাকার উজ্জ্বল সম্ভাবনা আছে প্লেলিস্টে। এরপরে আর অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আর এসএমএস করে নিয়মটা একটু বলে দিই, আপনি প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন হুইচ ইজ RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এখন যে গানটা প্লে করবো, এই গানটা প্লে করলে আমি নিজেই কেমন একটু বেসামাল হয়ে যাই, খুব বেশি রোমান্টিক তো গানটা, অস্থির রকমের রোমান্টিক গান আমার কাছে মনে হয়। এবং এরিক ক্ল্যাপটন আমার খুবই পছন্দের একজন মিউজিশিয়ান, আমি তার ভয়াবহ রকমের ভক্ত ছোটবেলা থেকেই বলা যায় এক ধরনের। সেই লেইলা গানটা যখন ফার্স্ট শুনেছিলাম, লেইলার অ্যাকোস্টিক ভার্সনটা, এরিক ক্ল্যাপটনের এই গানটা হচ্ছে আসলে অসাধারণ একটা ব্যাপার স্যাপার। এবং একদিন জাস্ট সন্ধ্যার সময়ের ঘটনা, আমি বোধহয় আগেও বলেছি একবার, সেটা হচ্ছে যে তার ওই সময় গার্লফ্রেন্ড তাকে নিয়ে একটা পার্টিতে যাওয়ার কথা, একটা প্রোগ্রামে। তো সেই সন্ধ্যার জাস্ট কয়েকটা ঘটনা নিয়ে, যে আয়নার সামনে দাঁড়িয়ে তার প্রেমিকা চুল আঁচড়াচ্ছিলেন, ব্লন্ড চুল, এবং সাজুগুজু করছিলেন, এবং মুগ্ধ হয়ে এরিক ক্ল্যাপটন সেটা দেখছেন। এবং তারপরে দুজনে পার্টিতে গেলেন, পার্টিতে এত সুন্দর লাগছিল তার প্রেমিকাকে, সবাই ঘুরে ফিরে তার দিকে তাকাচ্ছিল এবং বিরক্ত হয়ে এরিক ক্ল্যাপটনের দিকে তাকাচ্ছিল যে এই সুন্দরী পাশে উজবুকটাকে। তারপরে সেখান থেকে তারা আবার বাসায় ফিরলেন পার্টি শেষ করে, এবং আসার পথে তার প্রচণ্ড মাথা ধরছিল, মানে মাথা ব্যথা হচ্ছিল, এই কারণে গাড়ির চাবিটা প্রেমিকার হাতে দিলেন এবং সেই তাকে চালিয়ে নিয়ে আসলো। এবং যেহেতু একটু অসুস্থ বোধ করছিলেন এরিক ক্ল্যাপটন, প্রেমিকা তাকে আদর করে ঘুম পাড়িয়ে দিলেন। এই জাস্ট এই কয়েকটা লাইনেই, ওই দিন সন্ধ্যার পর থেকে ঘুমাতে যাওয়ার পর্যন্ত কয়েকটা লাইন নিয়ে গানটা, অল্প খুবই সংক্ষিপ্ত লিরিক্স, কিন্তু গানটার মধ্যে এত সুইটনেস আছে এবং আমার কাছে মনে হচ্ছে মানে তীব্র ভালোবাসার একটা একদম, আমার কাছে মানে বোঝাতে পারবো না, আমার কাছে মনে হয় গানটা একদম মানে সিরিয়াসলি মানে ইট টাচেস মি ডিপলি, আমাকে খুবই গভীরভাবে গানটা স্পর্শ করে, আমার খুবই ভালো লাগে গানটা, ওয়ান্ডারফুল টুনাইট। এবং আমার কাছে মনে হয় যে এই গানটা শুনলে আমার কাছে মনে হয় যে অনেক বেশি হতাশায় বা কষ্টে থাকলেও মনে হয় যে না, সবকিছু বড় জীবন অনেক বেশি সুন্দর, এরকম একটা গান যদি থাকে, বা এরকম একটা সন্ধ্যাও যদি জীবনে আসে, এরকম একটা রাতও যদি জীবনে আসে যে প্রচণ্ড মাথা ব্যথা কেউ আমাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে, আর কিছু দরকার নেই জীবনে। অসাধারণ একটা গান শুনুন, একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট হিরাজকে। আর চলছে শনিবার রাতের বিশেষ আয়োজনটা, সেখানে আপনি কিন্তু বিশেষভাবেই আছেন আমার সাথে, সেই জন্য অজস্র ধন্যবাদ। একটু আগে শুনলাম যে গানটা, সেটা হচ্ছে এটা আসলে অর্থহীনের সুমন একটা প্রজেক্ট ছিল, সেটা হচ্ছে বোকা মানুষটা, এবং সেই অ্যালবামের এই গানটাতে তিনি চেষ্টা করেছিলেন ওই সময়ের, যে এটা হচ্ছে 2000, আমার যদ্দূর মনে পড়ছে 2007-এর না 2006-এর দিকের এই অ্যালবামটা।
তো ওই সময়টাতে আসলে আন্ডারগ্রাউন্ড মিউজিকের তখনও খুব ভালো অবস্থা, এবং তারপর থেকে 7 থেকে আসলে সেটা অবনতি শুরু হয় অনেক কারণে, সেগুলো নিয়ে অনেকবার বলেছি আমি। তো ওই সময়টা, তো ওই সময় যারা আন্ডারগ্রাউন্ড মিউজিকের যারা রথী মহারথী ছিলেন, সুমনের একটা প্রজেক্ট ছিল যে উনি তাদের সবাইকে একটা গানে একেবারে ওই সময় সবগুলো ভালো ব্যান্ড, আর্টসেল, ব্ল্যাক এবং এরকম আরও অনেকগুলো ব্যান্ডের অনেকেই তিনি নিয়ে এসেছিলেন, এবং সবাই কেউ বাজিয়েছে, কেউ গেয়েছে, ভয়েস দিয়েছে, এবং সবাইকে নিয়ে একটা গান করার একটা প্রজেক্ট ছিল তার মধ্যে অন্যরকম। এবং মোটামুটি 24 বা 29 জন মিউজিশিয়ান এই গানটাতে কাজ করেছে একসাথে ওই সময়, অনেক অনেক মানে সবগুলো ভালো ব্যান্ড, মানে আন্ডারগ্রাউন্ড সবগুলো ভালো ব্যান্ড মিলে সেই গানটা শুনলাম, ফুলগুলো সব গেল কোথায়। আর গানটা আমি স্পেশালি প্লে করলাম এই জন্য, সেই কিছুদিন আগে যেটা করেছিলাম ফুড ফর থট সেগমেন্টে টিভি ইন্ডাস্ট্রির সেই অধপতন, এবং আজকে আমি বেশ কিছু বললাম ওই যে মানে শিল্পের প্রত্যেকটা ক্ষেত্রে বা সুকুমার বৃত্তির নান্দনিকতার বা নন্দন তত্ত্বের সবগুলো ক্ষেত্রে আসলে যেটা দেখা যাচ্ছে যে সংখ্যা বাড়ছে, কিন্তু মানে গুণগত মান সবকিছু আস্তে আস্তে অধপতনের দিকে যাচ্ছে, সবকিছু অনেকটা নৈরাজ্য এবং অস্থিরতার দিকে চলে যাচ্ছে। সেই জন্য আসলে গানটা প্লে করলাম, ফুলগুলো সব গেল কোথায়, Where have all the flowers gone, একটা বিখ্যাত গান আছে। সে যাই হোক, আমরা এখন কয়েকটা SMS পড়বো। আমাকে একজন ভাব সম্প্রসারণ করো এবং সারাংশ লিখো, ছোটবেলায় এগুলো অনেক করতাম, তো ওগুলো আমি প্যাচ লাগিয়ে ফেলেছিলাম। একটা হচ্ছে শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। আমাকে অ্যালন গার্ল SMS পাঠিয়ে কারেকশন করে দিয়েছেন, থ্যাংক ইউ সেজন্য। আর আমি আরেকটা যেটার সাথে এলোমেলো করে ফেলেছিলাম সেটা হচ্ছে আমার মনে পড়ে, সেটা হচ্ছে যে কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে, হেনকালে আকাশেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসমর দাদা। আমি সবসময় এই যে সফল, যে উঁচু, যে বিখ্যাত, তার কাছে যেতে চাই। সে দুটো কোষে চল লাগালেও মনে হয় বাহ কি চমৎকার, সুইট, মানে কি সুইট করে আদর করলো। আর যে আসলে স্ট্যার আছে সবকিছু থেকে আসলে নিচের দিকে, সমাজে নিচু স্তরের মানুষ, সে আসলে সত্যিকারের ভাই হলেও মনে হয় যত দূরেই থাক। তো এই হচ্ছে বিষয় আসলে আর কি। এবং এই প্রসঙ্গে মনে পড়ে গেল ছোটবেলায় কি কষ্ট করে সারাংশ ভাব সম্প্রসারণ মুখস্থ করতাম, কিন্তু আমার কাছে মনে হয় যে শিক্ষা ব্যবস্থা একটা বড় গলদ ছিল। আসলে ভাব সম্প্রসারণ করে ওই কথাটা দিয়ে আসলে যেটা বোঝানো হতো, বা সারাংশ লিখতে গিয়ে আসলে ওই আমরা শুধু সারাংশই মুখস্থ করেছি, আর ভাব সম্প্রসারণটাই মুখস্থ করে আমরা পরীক্ষা খাতায় দিস্তার পর দিস্তা ভরাট করেছি, নাম্বার পেয়েছি, পাস করেছি, সবাই ডিগ্রি পেয়েছি। কিন্তু আসলে আমার কাছে মনে হয় এখন এই সময়টাতে, এই স্টেজে আমার কাছে যেটা মনে হয়, ওই ছোটবেলা সেই মুখস্থ হয়ে যাওয়া, এখন ওই লাইনগুলো যখন মনে পড়ে, আসলে মনে হয় যে প্রত্যেকটা লাইনের মধ্যে আসলে শিক্ষামূলক বলুন, আর আমার কাছে মনে হচ্ছে দিক নির্দেশনামূলকই বলুন, আর আমার কাছে মনে হয় যে জীবন সম্পর্কে খুব কোনো জীবন দর্শন আসলে লুকানো ছিল, অনেক সুন্দর সুন্দর কথা ছিল। যেমন প্রত্যেকটা এই যে কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, তারপরে যে স্পেশালি এই লাইনটা শৈবাল দিঘিরে বলে, এটা অনেক চমৎকার একটা কথা। কিন্তু আসলে মনে হয় যে ওই সময়টাতে ওই কথাগুলোর সত্যিকারের মর্মার্থ বা সৌন্দর্য, বা আসলে ওটা কোনোভাবেই আমরা হৃদয়ঙ্গম করতে পারিনি, কারণ মানে শিক্ষা ব্যবস্থাটা এরকম না, শিক্ষা ব্যবস্থাটা ছিল এরকম, এখনো হয়তো আছে যে মুখস্থ করে পাশ করে ফেলো তাহলেই হবে। ওটা আসলে সত্যিকার অর্থে ওখান থেকে বোঝার কি আছে বা রিয়েলাইজেশনের কি আছে সেটা পরের বিষয়, আগে পাশ পরে অন্য কথা। আমার মনে হয় যে এটা আসলে পরিবর্তন হওয়া উচিত। এই কারণেই আমরা সবাই ডিগ্রি নেই, পাশ করি, অনেক শিক্ষিত হই, কিন্তু আসলে আমরা খুব সামান্যতম স্বশিক্ষিত হওয়ার। এবং আমাদের আরেক বিখ্যাত কুতুব ছিলেন প্রমোদ চৌধুরী, এবং তিনি একটা কথা বলে গিয়েছিলেন, সেটা হচ্ছে যে সুশিক্ষিত নয়, স্বশিক্ষিত হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সেই স্বশিক্ষিত আসলে আমরা হতে পারি না, সবাই সুশিক্ষিত হই। আরও অনেকে SMS পাঠিয়েছেন। ব্লু নাইটিঙ্গেল আমাকে জানিয়েছেন যে লাফটার ইজ হাউ ইউর বডি স্পিক্স when your mouth can explain the joy you feel, so I'm just laughing, but why, what's the reason? আরও লিখেছেন আমাকে অনেকেই, আপাতত পড়ছি না বন্ধুগণ, আমাকে SMS করুন। একটাই ঠিকানা, সেটা হচ্ছে প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখবেন, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। আপনার নাম লিখবেন, যদি এই গানটা হচ্ছে নাম ছিল না। তোমার জন্য সকাল দুপুর হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন আজকে আরেকবার, আর শুনছেন এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ এবং রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি আছেন। শনিবার রাতের এই সময়টাতে 1:14 যখন শুনছিলাম একটু আগে পাকিস্তানের ফিউশন ব্যান্ড ফিউজনের একটা গান, যে গানটার নাম হচ্ছে নিন্না। এবং যতবারই জালের কোনো গান প্লে করি, যতবারই ফিউজনের গান প্লে করি, যতবারই জুনুনের কোনো গান প্লে করি, আমি SMS কনফিডে ধরে নিই, সেটা হচ্ছে কেউ না কেউ আমাকে বলবে এই তুমি না হিন্দি গান প্লে করো না, তাহলে আজকে কেন বললে? এবং আজকে হয়েছে, মাধবী আমাকে SMS করে সেটা জানিয়েছেন। তো আমি কিন্তু এটা প্রত্যেকবারই আমি এক্সপেক্ট করি এবং প্রতিবার এটা হয়। আর সে যাই হোক, আসলে যেটা বলতে হবে, পাকিস্তানের রক মিউজিক বা ফিউশন মিউজিকের প্রশংসা করতে হবে, কারণ সাবকন্টিনেন্টের ব্যান্ড কালচার যদি আমি বলি, বাংলাদেশ বেস্ট নিঃসন্দেহে, ইন্ডিয়া হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এই ব্যান্ড কালচারের দিক থেকে, এবং বাংলাদেশের পরে আমার কাছে মনে হয় পাকিস্তান অবশ্যই অসাধারণ কিছু ব্যান্ড সেখানে আছে। আপনার জুনুন, ফিউজন, জাল এবং আরও কিছু ইপি ছিল, বেশ কয়েকটা ভালো ব্যান্ড। স্পেশালি আমার কাছে ফিউজনের ভোকালিস্ট শাফকাত আমানত আলীর মানে কণ্ঠের আমি ভীষণ রকম ভক্ত। তার গলার যে ক্লাসিক্যাল বেইস, গলার কারুকাজ, গায়কী সবকিছু অসাধারণ, তুলনাহীন নিঃসন্দেহে। সো ফ্রেন্ডস, যেখানে ছিলাম সেখানে ব্যাক করি। আমাকে জানিয়েছেন ধানমন্ডি থেকে একজন বন্ধু, নাম ঠিকানা কিছু লেখেননি, কেন লেখেননি আমি কিছুই জানি না। তিনি আমাকে লিখেছেন যে it's been a year, he asked me on a Saturday night listening to radio. I said yes, it's Dreams Avenue. He said cased.
এই ছোট গল্প আমার পড়া জীবনে অন্যতম ছোট গল্প। ছোট গল্পের মধ্যে ঘটনাটা, কিন্তু বিষয় কি, কেন এই ছোট গল্প লিখলেন, কে তিনি বন্ধু, কিছু বুঝতে পারছেন। ইন্টারেস্টিং। চৈতি আপনার মতো, আপনাদের মতো মানে এরকম SMS আমাদের আমরা যারা ছোট, আমরা যারা অবোধ, আমাদের চলার পথের পাথেও হবে এবং আমরা অবশ্যই ইন্সপায়ার্ড হবে এরকম SMS করলে এগিয়ে যাব। দোয়া করবেন আমাদের জন্য। চেষ্টা করি অবশ্যই সবসময় ভালো কিছু করার জন্য। চারু আমাকে যেটা জানিয়েছেন, আমি নাকি আবার তাকে ইন্সপিরেশন দিয়েছি, আমার কাছে এরকম কিছুই মনে হয় না। আমি আসলে কি বলেছি সেটা শুনে ইন্সপিরেশন আপনি পেয়েছেন, এটা শুনে ভালো লাগছে। বাট যাক, অন্তত একজন মানুষ আমার কথা ইন্সপায়ার্ড হয়েছে, এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সো চারু, আপনি যেটা করেছেন, আপনার ক্যারিয়ারটা আর অনেক বেশি ফ্লারিশ করুক এবং আপনার স্বপ্নগুলো পূরণ হোক, সেই শুভকামনা থাকবে। এবং আপনার লেখালেখির জগতে আপনার দৃপ্ত পদচারণা আরও সাফল্যমণ্ডিত হোক। সত্যি ভালো লাগছে আপনি আপনার স্বপ্নটা পূরণ করছেন দেখে। চারুর পরে যার কাছে যাবো তিনি হচ্ছেন তাবাসসুম ফ্রম ডিউ, রেগুলার ফ্রেন্ড। হ্যালো। আর আমাকে আরেকজন জানিয়েছেন, সেটা হচ্ছে যে চারু আমাকে আরেকটা কথা লিখেছিলেন, সেটা হচ্ছে যে সবাই বর্তমান নিয়ে অবসেসড না, কেউ তাদের অতীতের দ্বারা অধিকৃত এবং কেউ আবার ভবিষ্যতের ভয়ে ভীত সন্ত্রস্ত। আচ্ছা। আর আমাকে ফার্মগেট থেকে সাথী আমাকে জানিয়েছেন, সেটা হচ্ছে আচ্ছা, ইঁদুরের কথা আজকে অনেকেই জানতে চাচ্ছেন SMS করে। আমি তো ইঁদুরের কথা বলার পর দেখা যায় আজকে মিনিমাম 10-15টা SMS এসছে ইঁদুর নিয়ে, এবং এই কারণেই বোধহয় ইঁদুর মহাশয় আজকে আমাকে দেখা দেননি। ইঁদুরটা মনে একটু প্রচার বিমুখ, এই প্রচারণা শেষ হলে চায়নি, শেষ লোক চক্ষুর অন্তরালে থাকতে চায়। প্রচারণা, ফ্ল্যাশ লাইট, ক্যামেরা, এইসব সে আসলে একদমই চায় না, একটু নীরবে নিভৃতে থাকতে পছন্দ করে বোধহয়। সে যাই হোক, আপাতত SMS পড়ছি না। SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন RA, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথা উল্লেখে পাঠিয়ে দিন সোজা সীমানার বাইরে 6969 নাম্বারটাতে। নীলাঞ্জনার নাম যাদের, তার আরও বেশি করে SMS করবেন এই গানটা পরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন নিরাজকে আরেকবার, আর শুনছেন এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ এবং রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি আছেন। শনিবার রাতের এই সময়টাতে 1:14 যখন শুনছিলাম একটু আগে পাকিস্তানের ফিউশন ব্যান্ড ফিউজনের একটা গান, যে গানটার নাম হচ্ছে নিন্নায়। এবং যতবারই জালের কোনো গান প্লে করি, যতবারই ফিউজনের গান প্লে করি, যতবারই জুনুনের কোনো গান প্লে করি, আমি SMS কনফিডেন্ট ধরে নিই। সেটা হচ্ছে কেউ না কেউ আমাকে বলবে, এই তুমি না হিন্দি গান প্লে করো না, তাহলে আজকে কেন করলে? এবং আজকে হয়েছে, মাধবী আমাকে SMS করে সেটা জানিয়েছেন। তো আমি কিন্তু এটা প্রত্যেকবারই আমি এক্সপেক্ট করি এবং প্রতিবার এটা হয়। আর সে যাই হোক, আসলে যেটা বলতে হবে, পাকিস্তানের রক মিউজিক বা ফিউশন মিউজিকের প্রশংসা করতে হবে, কারণ সাবকন্টিনেন্টের ব্যান্ড কালচার যদি আমি বলি, বাংলাদেশ বেস্ট নিঃসন্দেহে। ইন্ডিয়া হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এই ব্যান্ড কালচারের দিক থেকে, এবং বাংলাদেশের পরে আমার কাছে মনে হচ্ছে পাকিস্তান অবশ্যই। অসাধারণ কিছু ব্যান্ড সেখানে আছে, আপনার জুনুন, ফিউজন, জাল এবং আরও কিছু ইপি ছিল, বেশ কয়েকটা ভালো ব্যান্ড। স্পেশালি আমার কাছে ফিউজনের ভোকালিস্ট শাফকাত আমানত আলীর মানে কণ্ঠের আমি ভীষণ রকম ভক্ত। তার গলার যে ক্লাসিক্যাল বেইস, গলার কারুকাজ, গায়কী সবকিছু অসাধারণ, তুলনাহীন নিঃসন্দেহে। সো ফ্রেন্ডস, যেখানে ছিলাম সেখানে ব্যাক করি। আমাকে জানিয়েছেন ধানমন্ডি থেকে একজন বন্ধু, নাম ঠিকানা কিছু লেখেননি, কেন লেখেননি আমি কিছুই জানি না। তিনি আমাকে লিখেছেন যে it's been a year he asked me on a Saturday night listening to radio. I said yes, in Streams Avenue. He said cased. এই ছোট গল্প আমার পড়া জীবনে অন্যতম ছোট গল্প। ছোট গল্পের মধ্যে ঘটনাটা, কিন্তু বিষয় কি, কেন এই ছোট গল্প লিখলেন, কে তিনি বন্ধু, কিছু বুঝতে পারছেন। ইন্টারেস্টিং। চৈতি আপনার মতো, আপনাদের মতো মানে এরকম SMS আমাদের আমরা যারা ছোট, আমরা যারা অবোধ, আমাদের চলার পথের পাথেও হবে এবং আমরা অবশ্যই ইন্সপায়ার্ড হবে এরকম SMS করলে এগিয়ে যাব। দোয়া করবেন আমাদের জন্য। চেষ্টা করি অবশ্যই সবসময় ভালো কিছু করার জন্য। চারু আমাকে যেটা জানিয়েছেন, আমি নাকি আবার তাকে ইন্সপিরেশন দিয়েছি, আমার কাছে এরকম কিছুই মনে হয় না। আমি আসলে কি বলেছি সেটা শুনে ইন্সপিরেশন আপনি পেয়েছেন, এটা শুনে ভালো লাগছে। বাট যাক, অন্তত একজন মানুষ আমার কথা ইন্সপায়ার্ড হয়েছে, এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সো চারু, আপনি যেটা করেছেন, আপনার ক্যারিয়ারটা আর অনেক বেশি ফ্লারিশ করুক এবং আপনার স্বপ্নগুলো পূরণ হোক, সেই শুভকামনা থাকবে। এবং আপনার লেখালেখির জগতে আপনার দৃপ্ত পদচারণা আরও সাফল্যমণ্ডিত হোক। সত্যি ভালো লাগছে আপনি আপনার স্বপ্নটা পূরণ করছেন দেখে। চারুর পরে যার কাছে যাবো তিনি হচ্ছেন তাবাসসুম ফ্রম ডিউ, রেগুলার ফ্রেন্ড। হ্যালো। আর আমাকে আরেকজন জানিয়েছেন, সেটা হচ্ছে যে চারু আমাকে আরেকটা কথা লিখেছিলেন, সেটা হচ্ছে যে সবাই বর্তমান নিয়ে অবসেসড না, কেউ তাদের অতীতের দ্বারা অধিকৃত এবং কেউ আবার ভবিষ্যতের ভয়ে ভীত সন্ত্রস্ত। আচ্ছা। আর আমাকে ফার্মগেট থেকে সাথী আমাকে জানিয়েছেন, সেটা হচ্ছে আচ্ছা, ইঁদুরের কথা আজকে অনেকেই জানতে চাচ্ছেন SMS করে। আমি তো ইঁদুরের কথা বলার পর দেখা যায় আজকে মিনিমাম 10-15টা SMS এসছে ইঁদুর নিয়ে, এবং এই কারণেই বোধহয় ইঁদুর মহাশয় আজকে আমাকে দেখা দেননি। ইঁদুরটা মনে একটু প্রচার বিমুখ, এই প্রচারণা শেষ হলে চায়নি, শেষ লোক চক্ষুর অন্তরালে থাকতে চায়। প্রচারণা, ফ্ল্যাশ লাইট, ক্যামেরা, এইসব সে আসলে একদমই চায় না, একটু নীরবে নিভৃতে থাকতে পছন্দ করে বোধহয়।
সে যাই হোক, আপাতত SMS পড়ছি না। SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই। প্রথমে লিখবেন রেডিও মানে শর্টেস্ট ভার্সন RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথা উল্লেখে পাঠিয়ে দিন সোজা সীমানার বাইরে 6969 নাম্বারটাতে। নীলাঞ্জনার নাম যাদের তার আরও বেশি করে SMS করবেন এই গানটা পরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন আজকে আর শুনছেন এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ এবং আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। সময় হচ্ছে 1:28 কিন্তু ক্লান্তি যেন আপনাকে বন্যা করে। এখনো 32 মিনিট জেগে থাকতে হবে। তো শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে আমার দক্ষিণ খোলা জানালা। সেই জানালা দিয়ে যেন কেউ কোনো কিছু ছুরি টুরি না মারে সেটা খেয়াল রাখবেন, এবং জানালায় যেন মশা না ঢুকে সেটাও খেয়াল রাখবেন। আর জানালার পাশে হচ্ছে ফুলের বাগান একটা বানাতে পারেন এবং সেখান থেকে সুন্দর সুঘ্রাণ আসবে। তো এই কথা যখন বললাম তখন আমার আরেকটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে ট্রি অ্যাট মাই উইন্ডো একটা কবিতা আছে সম্ভবত রবার্ট ফ্রস্টের, এবং আমার জানালার পাশে ছোটবেলায় একটা গাছের কথা বলেছিলাম। আরেকটা গাছের কথা কিন্তু না বললেই না, সেও দুঃখ পাবে। ইদানিং মনে হয় আমি মানুষ ছেড়ে ইঁদুর গাছপালা এগুলো নিয়ে বেশি ঝুঁকছি। সে যাই হোক, এটা হচ্ছে হাসনাহেনা ফুলের ঘ্রাণের কথা বলবো। মানে ছোটবেলায় আমাদের যেখানে বাড়িটা ছিল তার আশেপাশে প্রচুর হাসনাহেনা গাছ লাগানো হয়েছিল, এবং যার ফলশ্রুতিতে যেটা হয়েছিল সে আর কি বলবো দাদা, এখনো গন্ধ নাকে লেগে আছে। মানে অসাধারণ একটা অসাধারণ একটা মানে কি বলা, সুরভিত দোলাচলে দুলতে থাকতাম। কিসের পড়াশোনা কিসের কি, মানে মনে হতো যে সুঘ্রাণ কোথায় যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে 7 সমুদ্র 13 নদীর উপরে। সেটা এখনো ফিল করি, এবং ওই যে সেই ফুল বাগানের কথা মনে হয় এটা স্মৃতিকাতর হয়ে গেলাম। আমি অবশ্যই বেশি স্মৃতিকাতর মানুষ, মানে ওই নাচের বলির উপর ঢোলের বাড়ি দিয়ে যেরকম নাচে সেরকম আমি আর কি একটু পান থেকে চুন খসলি বা 19 থেকে 20 হয়ে গেলে খালি স্মৃতি মনে পড়ে যায় আমার হাজার হাজার। সে যাই হোক, অনেকে কিন্তু আবার একটা কথা বলে থাকেন, আমি যেটা তীব্র নিন্দা করি এবং ঘোর বিরোধিতা করি, সেটা বলে থাকেন। স্পেশালি এই কথাটা আমি পড়েছিলাম প্রথম হচ্ছে আমার ক্লাস 5-এ একটা গোয়েন্দা গল্পে। সেটা হচ্ছে সিডনি শেলডনের একটা গল্প, খুনে নীল নকশা ছিল গল্পটার নাম। তো সেই গল্পে একটা কথা ছিল, ব্যাপক কাহিনী কিন্তু খুব থ্রিলিং কাহিনী। সে কাহিনী আরেকদিন বলবো। মানে মূল যে দুটো চরিত্র তাদের মধ্যে এক সময় প্রেম থাকে, কিন্তু পরবর্তীতে একটা সময় বিচ্ছেদ হয়ে যায়। মেয়েটা ছেলেটাকে ধোকা দেয় এক ধরনের বলা যায়। তো ছেলেটা যখন তার সাথে এটা নিয়ে কথা বলতে যায়, মেয়েটা তখন অনেকদিন পরে যখন তাদের আবার দেখা হয়, সেই ব্রেকআপের বহুদিন পরে যখন দেখা হয়, মেয়েটা তখন অলরেডি বিয়ে হয়ে গেছে এক ধনাঢ্য ব্যবসায়ীর সাথে। তখন ছেলেটা শুধু মেয়েটাকে ওই কথাটাই বলেছে, আমি এখনো শুধুমাত্র তোমার স্মৃতি নিয়েই আছি, অন্য কিছু আমার সঞ্চয় নেই। তো মেয়েটা খুব তাচ্ছিল্য করে তাকে খুব অপমান করে বলেছে, যার বর্তমান মূল্যে কিছু নেই সেই শুধু অতীত নিয়ে থাকে। তো এই কথাটা আমি আর অনেক বলতে শুনি যে স্মৃতিকাতর নাকি সেই হয় যার বর্তমান বলে কিছু থাকে না। কিন্তু এটা আমার নিজের জীবন দিয়ে, আমি অন্যদেরটা তো আমি বলতে পারবো না, আমার নিজের জীবন দিয়ে আমি অ্যানালাইসিস করে দেখেছি যে বর্তমান অনেক সুন্দর যদি হওয়ার পরেও অতীতের সেই সুখ স্মৃতিগুলোর দাম, মানে ওগুলো মুক্তর চেয়েও দামি মনে হয় আসলে। সেটা বর্তমান তার মানে যে খারাপ, বর্তমানে হয়তো অনেক অসাধারণ সময় কাটছে, কিন্তু পুরনো সেই স্মৃতিগুলোর আসলে মূল্য সেটা হয়তো হৃদয়ের একেবারে নিভৃত মণিকোঠাতে সযত্নে তোলা থাকে, ওটার সাথে অন্য কোনো কিছু তুলনা হয় না। সে যাই হোক, কোন প্রসঙ্গে যেন এই স্মৃতির কথা ব্যর্থ আসলো, ও গাছের কথা থেকে, ফুলের বাগান থেকে। ফুলের বাগান কোত্থেকে আসলো? ফুলের বাগান আসলো আমার দক্ষিণের খোলা জানলা থেকে। এটা কোত্থেকে আসলো? সেটা হচ্ছে মহিনের ঘোড়াগুলির এই গানটা আমরা একটু আগে শুনলাম, আর তার আগে ছিল নীলাঞ্জনা গানটা শেখ ইশতিয়াকের। আর আমাকে SMS পাঠিয়েছেন স্মৃতি আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে না, স্মৃতির SMS কেন আমি পড়ছি, স্মৃতি তো আমাকে SMS পাঠিয়েছেন আরেকবার, সেটা আমি তো পড়ে ফেলেছি। আমি এখন SMS পড়বো, কয়টা নাম পড়ি। অনেক SMS এসেছে, প্রাপ্তি স্বীকার করি। আদনান আমাকে SMS পাঠিয়েছেন, দিনা পাঠিয়েছেন, নিতু পাঠিয়েছেন, যে অরণ্য, ডেইজি, তারপরে ব্লু নাইটিঙ্গেল আবার SMS পাঠিয়েছেন, আর অনেকেই পাঠিয়েছেন। সবাইকে ধন্যবাদ। এখনো কিছুটা সময় বাকি আছে, কিছুক্ষণ পরে আমাকে আরও SMS করতে পারেন। আমি রাত 2টো পর্যন্ত থাকবো। প্রথমে আর স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো এই গানটা বেশ সুইট, ভালো লাগবে আশা করছি। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। বন্ধুরা, এটা হচ্ছে সেই গানটা যেটা হচ্ছে অর্থহীনের বর্তমান বেস বাবা সুমন, যেটা প্রথম গিয়েছিলেন ওয়ারফেজে থাকা অবস্থায় 1998 সালে, সেই ওয়ারফেজের অ্যালবাম অসামাজিক অ্যালবামে যেটা ছিল প্রতিচ্ছবি। তুমি কি এখন সারা রাত জ্বলছো না? সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। সময় কিন্তু প্রায় শেষ দিকে, সময় এখন 1:43, 17 মিনিট মাত্র বাকি আছে। সেই গানটা শুনলাম ওয়ারফেজের গান প্রতিচ্ছবি, অসামাজিক অ্যালবাম থেকে। একজন বন্ধু এই গানটার জন্য রিকোয়েস্ট করেছিলেন, মোস্ট প্রবাবলি রাশেদ, সেটা, এবং খুব আনকমন একটা গানের রিকোয়েস্ট। এবং এখন আমাকে SMS পাঠিয়েছেন আর অনেক বন্ধু। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে একদম শেষ বেলায় আমার কাছে মনে হচ্ছে যদি আমার এই অযথাই বৃথা বাক্য ব্যয় না করে অন্তত একটা গান বেশি শোনানো যায়, সেটা মানবতার এক বিশেষ উপকার সাধিত হবে, এবং এজন্য আমি শান্তিতে নোবেল প্রাইজও পেতে পারি। কারণ মানুষকে শান্তিতে রাখছে রাতের বেলা কথা বলে, পরপর না বলে, ডিস্টার্ব না করে, সুন্দর শ্রুতিমধুর গান প্লে করে। একটা শ্রুতিমধুর এবং অসাধারণ গান এখন শুনবো। এই গানটা নিয়ে অনেক কথা হয়েছে আজকে, সেটা হচ্ছে লেড জেপলিনের গান।
লেড জেপলিনের এই গানটা আমি একসময় প্রচুর প্লে করতাম, অনেক দিন ধরে প্লে করা হচ্ছে না, এটা আমারই ব্যর্থতা। গানটা এমন একটা গান যেটা দীর্ঘদিন প্লে না করলে মনে হয় একটা অপরাধ করা হয়ে গেছে, এতটাই একটা অসম্ভব সুন্দর একটা গান এটা, স্টেয়ারওয়ে টু হেভেন, এবং বেশ কষ্টের একটা গান, বেশ দুঃখ জায়গা নিয়ে। তাই বিস্তারিত আলাপে আর না যাচ্ছি, শেষ মুহূর্তে আমরা মন খারাপ না করি। শুনবো সেই গানটা, স্টেয়ারওয়ে টু হেভেন বাই লেড জেপলিন। আশা করছি সবাই যেন স্বর্গে সেটা পেয়ে যায়। একটু পরে ফিরছে। সুতরাং বন্ধুরা, 3 ঘন্টা সময় তো হয়ে গেল, আমার যাওয়ার সময়টাও হয়ে গেল, সেজন্য হাসি মুখে বিদায় নিচ্ছে, হাসতে হাসতে। একটু আগে আমরা শুনছিলাম বাপ্পা মজুমদারের গান কি করি। আমিও ভাবছিলাম কি করি, কারণ লাস্টের গানটা একটা প্লে করতে হবে। তো প্লেলিস্টে লাস্টের যে গানটা আছে, আমি একটা কথা দিয়েছিলাম যে গান আজকে প্লেলিস্টে আছে, তো ওই গানটাই লাস্ট, আজকের গানের শেষ গান, আজকের প্লেলিস্টের শেষ গান, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, হেমন্ত মুখোপাধ্যায়ের গান। কিন্তু আমরা সাদিক মোহাম্মদের কণ্ঠে শুনবো একটু ডিফারেন্ট একটা ফ্লেভারের জন্য। এটা হচ্ছে মন খারাপের গান, শুনলে আমারও মন খারাপ হয়, তাই আমি তাড়াতাড়ি গানটা আপনার জন্য দিয়ে বা আপনাদের জন্য দিয়ে প্লে করে দিয়ে আমি ভাগি তাড়াতাড়ি হটসিট থেকে। আমি গানটা শুনছি না, এটাকে বলে স্বার্থপরতা, আমি প্রচণ্ড স্বার্থপর। সে যাই হোক, আসল কথা হলো এই যে ভালো থাকবেন অনেক বেশি, আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার কথা হবে। আর 3 ঘন্টা একসাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। শুভরাত্রি।